আর আমরা বোধহয় লাস্ট মোমেন্টে বলেছিলাম তিনটা জিনিস, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ডেফিনেশন অফ ডান এবং ডেফিনেশন অফ রেডি, তাই না? সেগুলো কিন্তু সবই আমরা সামনে পাবো, যখন পড়বো তখন সামনে পাবো। এখন আমরা হয়তো জাস্ট জাস্ট ইয়া বলতেছি আর কি, সংক্ষেপে বলতেছি। সামনে আরো ডিটেল থাকবে, ডেফিনেশন অফ ডান নিয়ে দেখা যাবে আমি অনেক ক্লাস কথা বলবো, এবং জিনিসগুলো সব বারবার রিপিট করবো আমি, রিপিট হবে বিভিন্ন জায়গায়। সো কনসেপ্ট আর্টিফ্যাক্টস বলতে কি আমরা ডকুমেন্ট বুঝি নাকি? দুইটাই বুঝি। আর্টিফ্যাক্টস বলতে ডকুমেন্টও বুঝায়, আবার ডেলিভারেবলও বুঝায়। ওকে। ঠিক আছে, দুইটা। ওকে, আমি এই যে ইয়ার ছবিটা বের করেছি, বোধহয় নজরুলের ছবিটা বের করেছি না? জি জি ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি। জি। তাহলে আমরা আমরা একটু খুবই জাস্ট 5-10 মিনিটের মধ্যে একটু রিভাইজ করি আর কি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য ক্রিটিক্যাল। তাহলে আমরা বলেছিলাম যেগুলো হচ্ছে রোলস, এগুলো হচ্ছে আমাদের 6টা হচ্ছে আমাদের ইভেন্টস কিংবা সিরিমনি কিংবা মিটিং বলি আমরা। আর এগুলো হচ্ছে আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস এর মধ্যে এইটা আসলে ডেলিভারেবলস, আর বাকি দুইটা হচ্ছে ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা বলেছিলাম যে, এবং সবগুলো আমরা কিন্তু কানেক্ট করেছিলাম, যে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট নিয়ে এই যে যেটা আমরা বললাম প্রোডাক্ট ব্যাকলগ, সেই ব্যাকলগের মধ্যে আমরা এইভাবে সাজাই, যেখানে লো প্রায়োরিটির কাজগুলো নিচে থাকে আর হাই প্রায়োরিটি গুলো সবচেয়ে উপরে থাকে। এবং এই যে রিকোয়ারমেন্ট গুলোকে নিয়ে আসলো, এটার দায়িত্ব মেনলি প্রোডাক্ট ওনারের। উনি নিয়ে আসে এটা সাজানো এবং প্রায়োরিটাইজ করা, কোনটা আগে ডেলিভারি দিতে হবে, কোনটা সব উপরে থাকবে, সবকিছু ডিসিশন মেকার হচ্ছে প্রোডাক্ট ওনার। ঠিক আছে, তো প্রথমে কাজ হচ্ছে এই ব্যাকলগটাকে তৈরি করা। তার মানে এগুলো হচ্ছে আমাদের কাজ, লিস্ট অফ ওয়ার্ক। মানে এই ফিচার গুলো আমাদেরকে দিতে হবে। এটার মধ্যে আমরা বলেছিলাম এই ফিচার গুলো নিচের দিকে বড় থাকে, আর মাঝে এরপরে একটু স্লিম থাকে, এবং একদম লাস্টে যেগুলো নিয়ে আমরা ইমিডিয়েটলি কাজ করব সেগুলো আসলে একদম স্লিমেস্ট থাকে, মানে একদম স্মল থাকে। মানে স্মল থাকে মানে আসলে কি, ডিটেইল থাকে আর কি। হ্যাঁ, ডিটেইল করার কারণে এই বড় কাজটা ভেঙে ছোট ছোট হয়ে গেছে আর কি। এবং আমরা বলেছিলাম এপিক, কয়েকটা ফিচার মিলে এপিক হয়, আর কয়েকটা ইউজার স্টোরি মিলে হচ্ছে আপনার ফিচার হয়, তাই না? জি। তো সবগুলো কিন্তু এখানে থাকে। আর আরেকটা হচ্ছে যে এখানে যে আমরা আঁকলাম না, এই যে এটাকে আমরা কি বলি, প্রতিটা আইটেমকে কি বলা হয়? এই প্রোডাক্ট ব্যাকলগের প্রতিটা আইটেমের নাম কি? পিবিআই, তাই না? আচ্ছা। প্রোডাক্ট ব্যাকলগ আইটেম, সেটা ফিচার হতে পারে, এপিক হতে পারে, তারপর ইউজার স্টোরি হতে পারে। স্মল হচ্ছে ইউজার স্টোরি। আর এছাড়াও ডিফেক্ট, তার ডিফেক্ট থাকে না, কাজ করতে গিয়ে ডিফেক্ট হয়। আসলে আর কোনো কিন্তু ডকুমেন্ট নাই এজেলে, এইটাই ডকুমেন্ট। ফলে ডিফেক্টের লিস্টও এখানে থাকবে। তারপর এখন ইমপ্রুভমেন্ট করবেন সেটার লিস্টও এখানে থাকবে। মানে টিম যা করবে সবকিছু এই লিস্টের মধ্যেই থাকবে আসলে। ওকে, তাহলে এই লিস্টটা হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখন শুরু করবো, যে এগুলি ডেভেলপ করা শুরু করবো কাজ ডেলিভারি দেওয়ার জন্য। তো এটার জন্য আমি একটা 2 সপ্তাহের ইটারেশন দেখিয়েছিলাম। এই যে পুরো টেবিলটা যেটা, মানে এটা আমি একটা 4 কোণা ইয়ে এঁকেছিলাম, যেটা আসলে জাস্ট টাইম বক্স আর কি। দিস ইজ দ্য টাইম বক্স। ঠিক আছে, পুরোটা টাইম বক্স। কয়েকদিনের টাইম বক্স, 2 উইকস এর টাইম বক্স। 2 উইকস মানে আসলে 10 ওয়ার্কিং ডেজ। সেটা আমি দেখিয়েছিলাম 1 থেকে 10। প্রথমে আমরা যখন টিমটা তৈরি হয়ে গেছে, এখন আমরা কাজ শুরু করব, প্রোডাক্ট ব্যাকলগ ইজ রেডি। এটা কিন্তু এটা মনে করা যাবে না যে প্রোডাক্ট ব্যাকলগ একবারে রেডি হয়। অ্যাজ এল আমরা জানি ওয়েলকাম চেঞ্জ, এটা কিন্তু বাড়তে থাকবে, এটা এক্সটেন্ড হতে থাকবে, বাড়তে থাকবে, নতুন কোনো কিছু ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, কোনো একটা যেটা আমরা ভেবেছিলাম যে এখানে থাকবে, সেটা হয়তো এখন প্রায়োরিটি কমে গেছে, এটা নিচে চলে আসবে। আবার কোনোটার প্রায়োরিটি বেড়ে গেছে, এটা উপরে চলে গেছে। এরকম নানান ঘটনা ঘটবে, যেগুলো আমরা করি হচ্ছে ওই যে আমরা বলেছিলাম প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং। গ্রুমিং এ আমরা এই কাজগুলো করি। প্রায়োরিটি চেঞ্জ করলে প্রায়োরিটি চেঞ্জ করি, কোনটা হয়তো লাগবে না সেটা আমরা বাদ দিয়ে দেই। এই সমস্ত কাজ আমরা গ্রুমিং এ করি। তবে গ্রুমিং এর মেইন কাজ হচ্ছে যে ডিটেইল করা, যাতে আমরা নেক্সট ইটারেশনে সেটা করতে পারি। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা করব, প্রথম যে মিটিংটা, সেটাকে আমরা বলি স্প্রিন্ট প্ল্যানিং বা ইটারেশন প্ল্যানিং। সেখানে আমরা 2টা ফেজ বলেছিলাম। প্রথম ফেজে হোয়াই এবং হোয়াট তৈরি করা হয়, তাই না? হোয়াই, কেন এই ইটারেশনটা করতেছি, এই হোয়াই মানে পুরো প্রজেক্টের হোয়াই না। এটা হচ্ছে এই যে 2 সপ্তাহ ইটারেশনে আমরা কি করতে চাই, সেই হোয়াইটা, গোলটা কি আমাদের। এবং হোয়াট মানে হচ্ছে
এই যে এখান থেকে কোন কোন ফিচার আমরা নিয়ে কাজ করব, কয়টা, সেই আইটেম গুলো, এই দুইটার কাজই হচ্ছে প্রোডাক্ট ওনারের। এটা যখন ডিসাইডেড হয়ে যায় তখন টিমের দায়িত্ব হচ্ছে হাউ, কিভাবে কাজটা করব, কে করবে, কাজটা করতে কত সময়, এই কাজটার মধ্যে আরো কি কি, এই ইউজার স্টোরির মধ্যে কি কি অ্যাক্টিভিটিস আছে। তখন আসলে এই টিমটা ইউজার স্টোরিকে ভেঙে অ্যাক্টিভিটিস তৈরি করে, কয়েকটা অ্যাক্টিভিটি মিলে একটা ইউজার স্টোরি ডেলিভারি হয়। সো এই হাউ এর মধ্যে এগুলো আমরা করি। হ্যাঁ, ইউজার স্টোরিকে ভেঙে অ্যাক্টিভিটি বানাই বা টাস্ক বানাই, এবং এই টাস্ক গুলোকে অ্যাসাইন করি যে কে কোন কাজটা করবে। আমি একটা শব্দ বলেছিলাম যে অ্যাজাইলে আসলে অ্যাসাইন করা হয় না, করা হয় হচ্ছে সাইন আপ, তাই না? মনে আছে সাইন আপ? ফেসবুকের এক্সাম্পল দিয়েছিলাম। সো টিম সাইন আপ করে নেয়, যেখানে লেখা আছে সাইন আপ। এখন যখন হাউ হয়ে গেল, শেষ হয়ে গেলে আমরা কি করব? এখন আমরা আসলে ইটারেশন এক্সিকিউশনে চলে যাব। মানে আমাদের ওই দিনের 2-3 ঘন্টার পরেই যখন ইটারেশন প্ল্যানিং শেষ হয়ে গেল, ইমিডিয়েটলি আমরা কাজে চলে যাব, এক্সিকিউশনে। এই এক্সিকিউশনটা 10 ডেজ চলতে থাকবে, 10 ডেজ। এবং তার মধ্যে কি হবে? প্রতিদিন আমরা 15 মিনিটের একটা মিটিং করবো, এই যেটা আমরা এই চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং বা ডেইলি স্ক্রাম মিটিং, যেখানে 3টা এজেন্ডার বেশি আমরা কোনো কথা বলবো না। 1 নম্বর এজেন্ডা হচ্ছে ডেইলি স্ট্যান্ডে, একটু মনে রাখেন সবাই, এটা আবার সামনে আসবে। ডেইলি স্ট্যান্ড আপে 3টা এজেন্ডার বাইরে কোনো ডিসকাশন হয় না। 1 নম্বর এজেন্ডা হচ্ছে গতকাল ডেইলি স্ট্যান্ড আপ থেকে আজকে ডেইলি স্ট্যান্ড আপ পর্যন্ত আমি কি করেছি, 1 নম্বর। সবাই এটা নর্মালি আমরা গোল হয়ে দাঁড়ায় কানবান বোর্ডের সামনে, বা যে বোর্ডের মধ্যে সব কাজের লিস্ট গুলো আছে, স্ক্রাম বোর্ড বা কানবান বোর্ড বা টাস্ক বোর্ড, তার সামনে পুরো টিম দাঁড়িয়ে এই মিটিংটা করে। এবং রাউন্ড রবিন কিংবা আরো অনেক টেকনিক অ্যাজাইল খাটায়। যেমন হয়তো স্ক্রাম মাস্টার যিনি, উনি হয়তো একটা বল ধরেন হাতে নিয়েছে, বল, সেই বলটা যাকে দিবে, পাস করবে, যার হাতে বলটা পড়বে বা ধরবে, সে আসলে বলবে যে আমি গতকাল কি করেছি, গতকাল স্ট্যান্ড আপ থেকে আজকে স্ট্যান্ড আপ পর্যন্ত কি করেছি। তারপর সে আবার সেকেন্ড এজেন্ডা যেটা বলবে যে আজকে স্ট্যান্ড আপ থেকে নেক্সট স্ট্যান্ড আপ পর্যন্ত আমি কি কাজ করব, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আমি যে কাজ করতেছি আমার কোনো ইম্পিডিমেন্ট আছে কিনা, কারো হেল্প লাগবে কিনা, আমি কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, যেখানে আমার স্ক্রাম মাস্টার বা আমার অন্য কোনো টিম মেম্বারের হেল্প লাগবে। তাহলে 3টা এজেন্ডা। এক হচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত কি করেছি স্ট্যান্ড আপ, ডেইলি স্ট্যান্ড আপের মধ্যে, আর আজকে ডেইলি স্ট্যান্ড আপ থেকে নেক্সট ডেইলি স্ট্যান্ড আপের মধ্যে আমি কি করব। আর 3 নম্বর হচ্ছে আমার কোনো ইম্পেডিমেন্ট, অবস্টাকল বা বটলনেক আছে কিনা, যেটার জন্য আমার কারো হেল্প লাগবে, সেটা স্ক্রাম মাস্টার হতে পারে, আমার কোনো টিম মেম্বার হতে পারে। এই 3টা এজেন্ডার বাইরে কোনো ডিসকাশন ডেইলি স্ট্যান্ড আপে হবে না। ঠিক আছে? স্ট্যান্ড-আপে কি পিও থাকে ভাইয়া? হ্যাঁ, পিও যিনি মানে প্রোডাক্ট ওনার, তিনি কি ইয়েতে থাকেন স্ট্যান্ড-আপে? প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, 3 জনই থাকবে। টিম, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, 3 জনই থাকবে। যদি একটু ডেভিয়েশন আছে, বিভিন্ন স্কেল মানে স্কার্ট ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট ইউজ করে, কিন্তু বেসটা হচ্ছে 3 জনই থাকবে। হ্যাঁ, এটা ভাই টিম সাইজের কোনো লিমিট আছে? হ্যাঁ, টিম সাইজ নিয়ে আমরা কথা বলবো যখন স্লাইড করাবো। অ্যাজাইলে টিম সাইজ আসলে বলা হয় যে 3 থেকে 9 জন, 3 থেকে 9 কিংবা ম্যাক্সিমাম 11, সবাই মিলে প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং ডেভেলপমেন্ট টিম সবাই মিলে 3 থেকে 9। দেখেন এই যে 3 জন করে হলে কিন্তু 3 হচ্ছে, মিনিমাম 3, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং ডেভেলপমেন্ট টিম একজন, আর ম্যাক্সিমাম হতে পারে 9 থেকে 11। মানে ছোট টিম রাখা হয়। আমরা দেখেন, আপনারা সবাই খেয়াল করছেন নিশ্চয়ই যে আমাদের যে খেলি আমরা, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, মেজর যে গেম গুলো আছে, সবগুলো প্লেয়ার সংখ্যা কয়টা? প্লেয়ার সংখ্যা কয়টা টিমে? 11 থাকে না? হ্যাঁ, এটা মানে যত টিম ছোট থাকে তত আসলে টিমের মধ্যে কমিউনিকেশন ভালো হয়, টিমের মানে ইজিলি কাজ করা যায়, হ্যাঁ, এবং প্রোডাক্টিভিটি বাড়ে। এই জন্য আসলে বিভিন্ন রিসার্চ থেকে দেখা গেছে যে আসলে টিমের সাইজ যত ছোট হবে তত ইফেক্টিভ। এবং একটা সার্ভেতে মানে স্ক্রামের একটা সার্ভেতে দেখিয়েছে যে টিমের সাইজ যদি 4.6 হয়, 4.6, তাহলে সবচেয়ে অপটিমাম। 4.6 মানে তো মানুষকে তো 6 ভাগ করা যাবে না, মানে 4 অথবা 5, এটা আসলে সবচেয়ে প্রোডাক্টিভ টিম হয়।
এই জন্য আমি ক্লাসে বলতেছি যে আপনারা যখন টিম বানাবেন পড়াশোনার জন্য তখন আসলে 3 থেকে 5 জনের চেয়ে বেশি বড় করবেন না টিম, তাহলে ভালো পড়াশোনা হবে। 3 থেকে 5 জন। আচ্ছা, তাহলে আমাদের ডেইলি স্ট্যান্ড আপ হয়ে গেল। এই প্রতিদিন করবো আমরা। এই ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এর উদ্দেশ্য হচ্ছে দেখেন ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করা। এটা একটু মনে রাখেন, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট মনে আছে? বারবার বলেছিলাম যে অ্যাজাইলের প্রিন্সিপালের মধ্যে ছিল। এটা কিসে ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট? ডেইলি আমাদের কাজের ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট, যে আমাদের কি অবস্থা, পিছিয়ে আছি, কারো হেল্প লাগবে কিনা, কিভাবে আমরা সবাই আরো কোলাবোরেটলি কাজ করতে পারি। মেইন উদ্দেশ্য হচ্ছে ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করে কোলাবোরেশনটা বাড়ানো টিমের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ। এখন এইভাবে কাজ করতে করতে আমরা বলেছিলাম যে লাস্টে গিয়ে আবার কি হবে, লাস্টের দিন, তার মানে অলরেডি কাজ শেষ, আমরা ওয়ার্কিং প্রোডাক্ট বা ওয়ার্কিং সফটওয়্যার তৈরি করেছি। এটা আমরা তখন আমি কাস্টমারকে ডাকবো, যে সেশনে ডাকবো সেটার নাম হচ্ছে আমার ইটারেশন কি রিভিউ বা স্পিন রিভিউ, কিংবা এটাকে অনেকে সিম্পলি ডেমনস্ট্রেশন বলে। ডেমনস্ট্রেশন, যা করেছি ওটাকে ডেমনস্ট্রেট করা কাস্টমারের কাছে। তার মানে এখানে প্রোডাক্ট ওনার থাকবে, টিম থাকবে, স্ক্রাম মাস্টার থাকবে, এর সাথে অ্যাড কে হচ্ছে? কাস্টমার, যার জন্য এই জিনিসটা বানাচ্ছি। ঠিক আছে, সো এখানে আমরা কাস্টমারকে দেখাবো আমরা কি করলাম। তার মানে আমরা যে 3টা ফিচার নিয়েছিলাম বা যে কয়টা আইটেম নিয়েছিলাম সবগুলো আমরা ডেলিভারি করে কাস্টমারকে দেখালাম। কাস্টমার যদি বলে যে ইয়েস অ্যাকসেপ্টেড, তাহলে কাস্টমার, আমরা তখন এটা পোটেনশিয়ালি রিলিজেবল প্রোডাক্ট হিসেবে ডেলিভারি দিতে পারবো। আর যদি মনে করেন যে এখানে 3টা নিয়ে গেলাম, তার মধ্যে একটা অ্যাকসেপ্টেড হলো না, তাহলে কি হবে বলুন তো? একটা কাস্টমার অ্যাকসেপ্ট করলো না, যেন এটা হয়নি, এখানে একটু প্রবলেম আছে। রেট্রোস্পেক্টিভ না, রেট্রোস্পেক্টিভ তো হবেই, সেটা ব্যাকলগে পরে চলে যাবে, ওইটা এটা পরের আবার ইয়েতে চলে যাবে, চলে পরের আসবে। স্ক্রামে থাকবে। বিয়েতে যাবে। চলে যাবে। ইভেন ধরেন আপনি 3টা কাজ নিয়েছেন কিন্তু 2টা করতে পারছেন, একটা পারেন নাই, সে একটা কিন্তু এখানে চলে যাবে। আচ্ছা, এখন এই জায়গায় একটা জিনিস আমি লাস্টে প্লাস পয়েন্টে লিখতে বলছিলাম, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, তাই না? একটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমি একটু সংক্ষেপে এসি লিখতেছি, তারপরে ডেফিনেশন অফ ডান, তারপর হচ্ছে ডেফিনেশন অফ রেডি। এই 3টা টার্ম অ্যাজেল আসলে ইউজ করা হয়। হ্যাঁ, সেই 3টার একটু ডেফিনেশন আমরা একটু মানে হালকা ভাবে বলবো আর কি, এখন পরে আমরা আরো ডিটেল পরে আলোচনা করব। সো এখানে হচ্ছে এই যে আমরা বলতেছি একটা আইটেম, তাই না, পিবিআই বলতেছি, জেনেরিক নাম হচ্ছে পিবিআই, কিন্তু আসলে এটাকে আমরা আরো অ্যাজেল টেকনিক্যাল টার্ম এটাকে বলি ইউজার স্টোরি। ইউজার স্টোরি এবং ইউজার স্টোরি আসলে 3 থেকে 5 ইঞ্চ পোস্ট ইন নোটে লেখা হয় বা কার্ডে লেখা হয়, ইন্ডেক্স কার্ডে, এরকম একটা সাইজের কার্ডে ইউজার স্টোরি। কোন বড় কাগজে না কিন্তু, বা আমাদের A4 সাইজের কাগজে না। এক একটা ইউজার স্টোরির জন্য একটা 3 থেকে 5 ইঞ্চ, এটা আসলে বেস্ট প্র্যাকটিস, 3 থেকে 5 ইঞ্চ একটা ইন্ডেক্স কার্ডের মধ্যে কিংবা পোস্ট ইন নোট কিন্তু এরকম সাইজের পাওয়া যায়, সেখানে লিখতে হয়। এবং লেখার একটা নিয়ম আছে, হ্যাঁ, লেখার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, অ্যাজ এ ইউজার, তারপর ডট ডট আই ওয়ান্ট, আবার ডট ডট সো দ্যাট। হ্যাঁ, এইভাবে এই ফরম্যাটের রিকোয়ারমেন্টটা কাস্টমারের কাছে নেওয়া হয়। এক্সাম্পল কি, যেমন অ্যাজ এ ইউজার, ইউজার মানে হচ্ছে রোলটা আর কি। হ্যাঁ, ইউজার মানে হচ্ছে রোল, এটাকে ফরম্যাটটা আবার সবাই এইভাবে লেখে, রোল। আর এটা হচ্ছে ওয়ান্ট, মানে আমি আসলে কি করতে চাই। আর এটা হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? আমি পিডিএফ যে লিখতেছি, সবাই দেখতে পাচ্ছি তো না লেখাগুলো? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো দ্যাট এর পরে আমরা লিখি বেনিফিট। তার মানে ধরেন আমি একটা, ওই যে ধরেন চাল ডাল, না, চাল ডালে খালি ডিমের ইয়ে আসে নাকি? সেদিন কে যেন বললো যে চাল ডাল আনইনস্টল করে দিচ্ছে, খালি ডিমের মেসেজ পাঠায় যে ডিম কেনেন। সো ধরেন চাল ডালে আপনি গেছেন এবং আপনি অ্যাজ এ ইউজার, তার মানে কি আপনি অ্যাজ এ বায়ার, তাহলে ওই ইয়াল জায়গায় লিখবেন যে অ্যাজ এ বায়ার আই ওয়ান্ট টু সিলেক্ট প্রোডাক্ট, আই ওয়ান্ট টু সিলেক্ট এক্স, ধরেন, হ্যাঁ, চিকেন এক্স, I want to select chicken eggs, so that I can purchase online. বাজারে গেলাম না, or so that I can order online.
তার মানে কি বুঝতে পেরেছি? এই যে একটা সিস্টেম যে আমরা বানাচ্ছি সেই সিস্টেমে নানান ধরনের ইউজার থাকে, তাই না? তো কোন ইউজার কি চাচ্ছে সেটাই তো আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? মেইন উদ্দেশ্য কি, কাস্টমার কি চায় সেটাই রিকোয়ারমেন্ট। সো এই প্রতিটা যে যত ইউজার হতে পারে সবার কাছ থেকে আমরা তার গল্পগুলো শুনবো, যে অ্যাজ এ ইউজার এই ধরনের ইউজার তুমি এই সিস্টেমের, তাহলে তুমি কি করবে এই সিস্টেম দিয়ে, এবং করলে তুমি কি লাভ পাবা। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে চমৎকার ফরম্যাট, যেটা প্রেডিক্টিভে খুব একটা ইউজ হয় নাই, মানে হয় না, অ্যাজ এল এটা ইউজ হয়। এবং এখানে কি সবাই দেখেছেন, এখানে কি অ্যাজ এ ইউজার মানে কি, রোলটা কাস্টমার, তাই না? উই আর ইনভলভিং কাস্টমার না, বা স্টেক হোল্ডার। এবং আই ওয়ান্ট টু, এটা মানে কি আসলে হোয়াট না, হোয়াট মানে আমি কি করব, হোয়াট আমি কি চাই বা কি করব। আর এরপরে যেটা বেনিফিট লিখছে এটা আসলে কি, এটা কি? বাবা নিবো মানে নিবো সবাই কি দেখেছেন আমি কি লিখেছি? বেনিফিট মানে কি, ওয়াই। Why? তার মানে অ্যাজ এ ইউজার আমি এই কাজটা করতে চাই, করলে কি লাভ হবে সেটা কিন্তু আমি, এটা ঢুকতে চাইছিলাম, এখন এইটার মধ্যে আমি ঢুকতে পারছি। আচ্ছা এইটা আমরা কিন্তু কানেক্ট করছি, বুঝতে পারছি, কাস্টমারকে কানেক্ট করছি, সে কি করবে বা কি চায়, কেন করবে, কি চায় সেটা কানেক্ট করতেছি, এবং হোয়াই করলে কি লাভ হবে, ভ্যালু কি ক্রিয়েট হবে, এটাকে আমরা বেনিফিট বা ভ্যালু বলতে পারি। তো দেখেন তিনটা খুবই সিরিয়াস জিনিস কিন্তু আমরা একটা মাত্র সেন্টেন্সে কানেক্ট করছি। ইউজারকে কানেক্ট করতেছি, সে কি চায়, হোয়াট, এবং হোয়াই কি বেনিফিট বা ভ্যালু ক্রিয়েট করবে সেটা কিন্তু আমরা কানেক্ট করছি। এটি কিন্তু বিউটি অফ ইউজার স্টোরি। এই ফরম্যাটটা বিউটি, ইউজার স্টোরি কিভাবে লিখতে হয় এটার উপরে কিন্তু একটা মানে অনেক বইও আছে, একটা বই আছে শুধু ইউজার স্টোরির উপরে, সেটা প্রায় মনে হয় 400-500 পৃষ্ঠা হবে। এবং ইউজার স্টোরি কিভাবে লিখতে হয়, কালেক্ট করতে হয় কাস্টমারের কাছ থেকে, এটার উপরে বোধহয় মানে 2 দিনেরও ট্রেনিং আছে আর কি। হ্যাঁ এটা কি কোনো স্পেশাল রেফারেন্স বুক আছে ভাই এটার উপরে ইউজার স্টোরি? হ্যাঁ হ্যাঁ বই আছে, বইটা আমি পরে দিয়ে দেবো আপনাদের। রাইটারের নাম হচ্ছে মাইক কোহন, MIKE আর COHN, ওনাকে দিয়ে সার্চ দিবেন ইউজার স্টোরি মাইক কোহন, তাহলে বই পেয়ে যাবেন। ওনার বইটি মোস্ট প্রবাবলি সবচেয়ে পপুলার, ফ্রি ডাউনলোড করতে পারবেন, এগুলো আসলে অনেক আগের বই তো সবগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। হুম, এখানে আমরা ভাই অনেক সময় দেখা যায় সফটওয়্যার আমরা যখন ডেভেলপ করতে যাই, কিছু ইউজার আছে ওদের আসলে অনেক কিছুই ওরা চায়, কিন্তু আসলে সবকিছু ওদের কিন্তু দরকার পড়ে না, মানে নিড এবং ওয়ান্টস এর মধ্যে একটা বিষয় থাকে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে ওই জিনিসটাকে আমরা ইউজার স্টোরিতে কি কোনো স্পেশাল ফরম্যাট বা লেখার ক্ষেত্রে কি কোনো টিপস আছে কিনা? এটা যখন লিখবেন, এই লিখতে গেলে কিন্তু অনেক ইয়া হয়ে যাবে, কি বলে, ফিল্টার হয়ে যাবে যখন এসে লিখবে। এটা কিন্তু মানে প্রোডাক্ট ওনার এবং ডেভেলপমেন্ট টিম মিলে লেখার কথা। আর যদি কাস্টমার স্মার্ট হয় সেও লিখতে পারে, স্মার্ট যদি কাস্টমার হয়। কিন্তু লেখাটা ঠিক হচ্ছে কিনা, লিখতে চায় না, হ্যাঁ নর্মালি ক্লায়েন্টরা বা কাস্টমাররা তো লিখতে চায় না। লিখতে চাবে না। হ্যাঁ, তাহলে আপনি শুনে লিখবেন, লিখে তাকে দেখাবেন আর কি। এই যখন এটা লিখবেন তখনই কিন্তু অনেক ফিল্টার হয়ে যাবে, যে আমি চাচ্ছি আসলে চাইলে কি বেনিফিট হবে, বেনিফিট যদি কানেক্ট না হয় তাহলে সেটা কোনো একটা ভালো ইউজার স্টোরি না। খালি ওয়ান বললাম কিন্তু এটা দিয়ে লাভটা কি হবে আমার, আমি কোনো ডিফাইন করতে পারছি না, তাহলে কিন্তু এটা ভালো ইউজার স্টোরি না। এরকম ক্রাইটেরিয়া দেখে ইয়া করতে হবে আর কি, তখন কাস্টমার নিজেই বলবে যে আসলে এটা তো কোনো দরকার দেখতেছে না, এরকম হবে আর কি। আবার এটা তো আমরা ডাইরেক্ট কাস্টমার নিচ্ছি, আবার সিস্টেমের আবার কিন্তু অনেক কিছু আছে, যে সিস্টেম লেভেলের কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আছে, তাই না? সেগুলো আবার এইভাবে কিন্তু লেখা হয়, সিস্টেম লেভেল রিকোয়ারমেন্ট। যেমন একটা ফাইল আপলোড হবে, ফাইলটা এত 10 মেগা সাইজের বেশি হবে না, এরকম কিন্তু ইউজার স্টোরি লেখা যায়। এগুলো আবার সিস্টেম ইউজার স্টোরি বলে আর কি। তো সেগুলো সিস্টেম রিলেটেড। আচ্ছা যাই হোক, অত কমপ্লেক্সে আমরা যাবো না, কারণ আমাদের সিম্পল জানলেই হবে। তাহলে আমরা রিকোয়ারমেন্ট নিচ্ছি ইউজার স্টোরিতে, এবং ইউজার স্টোরির মধ্যে বললাম যে এই ফরম্যাটে নেওয়া হয়, এই ফরম্যাটটি আমরা সামনে আলোচনা করব। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে ইউজার স্টোরিটা বললাম যে আমরা কিসের মধ্যে লিখি, 3:2 মানে একটা পোস্ট ইন নোটে কিংবা ইন্ডেক্স কার্ডে লিখি ছোট। কেন ছোট রাখা হচ্ছে? যাতে আমরা বড় গল্প না লিখি, ঠিক আছে, যাতে ছোট ভাবেই লিখি আমরা। হ্যাঁ, আমরা এমনি প্রেডিক্টিভ প্রজেক্টে যেটা প্রবলেম হয়, আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা ডকুমেন্ট লিখি, ফলে হারায় যাই।
কিন্তু এখানে ইচ্ছা করে আসলে ছোট রাখা হয়েছে। এই যখন ইউজার হিস্ট্রি লেখা হয়, প্রতিটা ইউজার হিস্ট্রি একটা আইডি থাকে। এই যে এইভাবে অনেকে এইভাবে লেখে, আইডি থাকে, যেমন এটা 1 নম্বর। আর এখানে আবার থাকে হচ্ছে আইডি থাকে, আর এখানে থাকে হচ্ছে ইউজার, থাকে হচ্ছে স্টোরি পয়েন্ট। এই শব্দটা আজকে বোধহয় নতুন বললাম, আমি গত ক্লাসে বলিনি। স্টোরি পয়েন্ট, এটি নিয়ে আমরা সামনে এক সময় বলবো। স্টোরি পয়েন্ট মানে হচ্ছে, ধরেন একটা ইউজার স্টোরি ডেলিভারি দিতে কম সময় লাগবে বা কম এফোর্ট লাগবে, ছোট একটা কাজ, তাহলে সেটা ধরেন হচ্ছে 1 ইউজার স্টোরি। এটা আসলে এস্টিমেশনের একটা টেকনিক অ্যাজাইলে আমরা যে এস্টিমেট করি যে একটা ইউজার স্টোরি ডেলিভারি দিতে কত সময় লাগবে, আমরা সময়ে ক্যালকুলেট করি না, আমরা বলি যে কত স্টোরি পয়েন্ট লাগবে। একটা সিম্পল কাজে যদি 1 স্টোরি পয়েন্ট লাগে, তার চেয়ে ডাবল কমপ্লেক্স বা ডাবল এফোর্টের কাজ লাগবে হচ্ছে 2। আবার এর চেয়ে যদি ডাবল হয়ে যায় তাহলে, বা এর চেয়ে 1.5 গুণ হয়, তাহলে আমরা বলি 3। এরপরে 3-এর যদি ডাবল হয় তাহলে আমরা বলি 5। 5-এর যদি ডাবল বা 1.5 গুণ হয় তাহলে আমরা 8 বলি। স্টোরি পয়েন্টটা ভাইয়া কে লিখবে? প্রোডাক্ট ওনার লিখবে নাকি ডেভেলপাররা লিখবে? স্টোরি পয়েন্টটা আসলে ডেভেলপাররা এস্টিমেট করে, এটা এস্টিমেশন। এই ইউজার স্টোরি ডেলিভারি দিতে কত স্টোরি পয়েন্ট লাগবে সেটা আসলে, এই যে আমরা যখন প্ল্যানিং করতেছি তখনই একটা কাজ হচ্ছে এস্টিমেট করা। এটা ডেভেলপমেন্ট টিম প্রোডাক্ট ওনার মিলে করবে, আর এটাকে ফ্যাসিলিটেট করবে হচ্ছে কে? টিম লিড বা স্ক্রাম মাস্টার। কিন্তু আসলে এস্টিমেট করার মেইন দায়িত্ব কার? টিমের। কিন্তু যেহেতু তারাই কাজ করবে, তারাই আসলে বেস্ট এস্টিমেটর। এটা আমরা চাপায় দেবো না, ট্রেডিশনাল প্রজেক্ট আমরা চাপাই দিই যে এটা 3 দিনে করবা। এটা অ্যাজাইলে আসলে এস্টিমেশনটা টিম নিজেই করবে, নিজেই রিসার্চ করবে যে এটা কত স্টোরি পয়েন্ট লাগবে, নট টাইম। সো এবং এখানে আমরা একটা ভাই স্টোরি পয়েন্টটা তো একটা কোনো কিছু দিয়ে একটা ডেনোট করা লাগবে না, যে 1 স্টোরি পয়েন্ট হয়তো বা 2 দিন বা 3 দিন, সেটা প্রতিটা প্রজেক্টে ভিন্ন হতে পারে, বাট একটা টাইম তো ডেনোট করা লাগবে না? তাহলে আমরা কিভাবে টাইমটা আমরা করি আসলে পরের লেভেলে। আমরা এই লেভেলে, আমরা যখন আমরা এস্টিমেশন করতেছি তখন আসলে আমরা শুধু রাখি হচ্ছে ইউজার স্টোরিতে, স্টোরি পয়েন্টে। কিন্তু যখন আমরা ইটারেশন প্ল্যানিং করি, ইটারেশন প্ল্যানিং এ যখন হাউ এ আসি, হাউ এস্টিমেশন কিন্তু আরো আগে করা হয়। মেইনলি মানে এস্টিমেশন করা হয় গ্রুমিং সেশনে, বা এখানে করলে শুরুতে করবেন কত স্টোরি পয়েন্ট লাগবে যদি এখানে করেন ইটারেশন প্ল্যানিং এ। করার পরে টিম যখন আসলে হাউ করবে তখন আসলে কি করা হয় বলেছিলাম যে স্টোরি পয়েন্টকে কিন্তু আমরা ইউজার স্টোরিকে আবার ভাগ করা হয়। ধরেন একটা ইউজার স্টোরি 1, এটা করতে কি কি টাস্ক লাগবে? টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, 4, এরকম 4টা ধরনের টাস্ক লাগবে। এখন টিম আসলে ডিসাইড করবে এখন আওয়ারে যে এই কাজটা করতে কত ঘন্টা লাগবে। এটা করতে 2 ঘন্টা, এটা করতে 4 ঘন্টা, এটা করতে 1 ঘন্টা, এটা 5 ঘন্টা। তো ইউজার স্টোরি লেভেলে আমরা আওয়ার দিয়ে ক্যালকুলেট করি না, আমরা করি হচ্ছে যখন ইউজার স্টোরিকে টাস্কে ব্রেকডাউন করি তখন আমরা আওয়ারে আসি। ঠিক আছে দিদারুল? জি ভাই, ঠিক আছে। সো আমরা এটা কিছু ছবি দেখাবো এখন, হয়তো আমি বলতেছি, এগুলো সব ছবি কিন্তু স্লাইডে আছে, তখন আমি আবার একটু রিলেট করব, ছবি দেখলে আরো মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করি দেখেন, এখানে আমরা লিখি হচ্ছে স্টোরি পয়েন্ট, এটা স্টোরি পয়েন্ট হচ্ছে 3, আর এখানে আমরা অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট ডু সো দ্যাট এটা আমরা লিখলাম। এইটার অপোজিটে লেখা হয় অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এই স্টোরি পয়েন্ট ইউজার স্টোরির পিছনে আমরা চেক বক্স করে করে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লিখি, মানে কি কি কারেক্ট হলে বা চেকড হলে কাস্টমার বলবে যে আমার এই ইউজার হিস্ট্রিটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া তো আমরা বুঝি, তাই না? মানে চেকলিস্ট, যেই কয়েকটা হলে আমরা বলবো এটা হয়ে গেছে, কাস্টমার যেটা দেখে বলবো যে অ্যাকসেপ্টেড। তাহলে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখন এরপরে কিন্তু আরো 2টা টার্ম আছে দেখেন, ডেফিনেশন অফ ডান এবং ডেফিনেশন অফ রেডি। ডেফিনেশন অফ রেডি আমরা পরে ডিটেইলে যাব, জাস্ট একটু মনে রাখি এই টার্মটা কি বুঝতেছি। ডেফিনেশন অফ রেডি তার মানে যখন আমাদের প্ল্যানিং কখন আমাদের শেষ হবে, আমরা যে প্ল্যানিং করছি কখন শেষ হবে, যখন আসলে টিম বলবে যে আমরা এখন রেডি টু গো।
রেডি টু গো মানে হচ্ছে আমরা এখন আমাদের সব প্ল্যান হয়ে গেছে, সব নিয়ে কোনো কনফিউশন নাই, এভরিথিং ইজ ক্লিয়ার, আমাদের কোনো কনফিউশন নাই, হোয়াই হোয়াট সব ডিফাইন হয়ে গেছে, এবং আমরা হাউ এর মধ্যে তৈরি করে ফেলছি যে কে কি কাজ করবে, কতক্ষণ লাগবে, সব ডিসাইডেড হয়ে গেছে। তাহলে আমরা নাও উই আর রেডি টু স্টার্ট দ্য এক্সিকিউশন। এইটাকে বলা হয় ডেফিনেশন অফ রেডি। এই ডেফিনেশন অফ রেডিরও চেকলিস্ট থাকে। কিরকম চেকলিস্ট? যে থাকে যে ধরেন ইউজার স্টোরি ঠিকমতো লেখা হয়েছে, ইউজার স্টোরি গুলোকে এস্টিমেট করা হয়েছে, ইউজার স্টোরির পিছনে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা হয়েছে, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া ধীরে ধীরে মানে আরো বাড়বে, শুরুতে আপনি এত কম দিয়ে করবেন। সো এগুলো যদি মিট করে এই 4-5টা ক্রাইটেরিয়া, তাহলে আমরা বলবো যে আমাদের টিম এখন উই আর রেডি ফর স্টার্ট ডেভেলপিং। এটাকে আমরা বলি ডেফিনেশন অফ রেডি, ঠিক আছে? আর ডেফিনেশন অফ ডান, এটাও কিন্তু তৈরি হয় এই শুরুতে, এখানে ডেফিনেশন অফ ডান। তার মানে এই যে আমি 3টা আইটেম নিলাম, এই ডেফিনেশন অফ ডানে কি থাকে নামটা শুনে বুঝতেছি, মানে কমপ্লিট হয়েছে কিনা এটা আমরা বুঝবো, ডেফিনেশন অফ ডান। হ্যাঁ, তার মানে এখানে আমরা আসলে ডিফাইন করি যে আমরা যে ইটারেশনে 3টা আইটেম নিলাম, আমরা একটা চেকলিস্টের মতো বানাই যে আমি যে কয়টা আইটেম নিয়েছি সবগুলো শেষ হয়েছে কিনা, 1 নম্বর চেকবক্স ফর এক্সাম্পল। তারপরে এই সবগুলোর হ্যাঁ অ্যাকসেপ্টেড টেস্ট সাকসেসফুল হয়েছে কিনা, অ্যাকসেপ্টেন্স গুলো। তারপরে সবগুলোর ডকুমেন্টেশন আমরা করেছি কিনা, সবগুলো প্রোডাক্ট ওনারকে দেখিয়ে ভেরিফাই করা হয়েছে কিনা। হ্যাঁ, এরকম আসলে 5টা-10টা এরকম চেকলিস্ট থাকে। এটা আমরা তৈরি করি এখানে, কিন্তু ইউজ করব কোথায়? এই যে ইটারেশন রিভিউ করি, বুঝছেন? তখন আমরা এই 10টা চেকবক্স মিলাই দেখবো যে আচ্ছা 3টা হয়েছে, ওকে ফাইন গুড, অ্যাকসেপ্টেন্স সব সাকসেসফুলি পাস করছে, ওকে। তারপরে হ্যাঁ ডকুমেন্টেশন তৈরি হয়েছে, এই কয়েকটা আইটেমে যে কাজ করলাম, হ্যাঁ তৈরি হয়েছে, পাস। এই যে 5-6টা চেকলিস্ট, এটা মিট করলে আমরা বলবো ডেফিনেশন অফ ডান। তারপরে আরেকটা বড় জিনিস থাকবে যে কাস্টমার এই 3টাকে অ্যাকসেপ্ট করেছে কিনা। যদি করে তাহলে এটা প্রোডাকশনের জন্য যাওয়ার জন্য, রিলিজের জন্য রেডি। সো ডেফিনেশন অফ ডান তৈরি হয় এখানে, কিন্তু আমরা ইউজ করি কিন্তু কোথায়? ইটারেশন রিভিউতে গিয়ে। বুঝতে পেরেছি? এটা যখন মিট করবে সমস্ত ক্রাইটেরিয়া, তাহলে এটা হচ্ছে রেডি টু ডেলিভারি। সেই 3টা আমরা, তাই না? হ্যাঁ তৈরি হয় কখন? তৈরি হয় শুরুতে, এই যে যখন আমরা ইটারেশন প্ল্যানিং করছি তখনই, আর ইউজ করব ডেফিনেট মানে শেষে ইটারেশন রিভিউতে। আচ্ছা, এখন দেখেন একটু জাস্ট আপনাদেরকে হেডস আপ দেই, সেটা হচ্ছে এই ডেফিনেশন অফ ডান এবং ডেফিনেশন অফ রেডি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মনে রাখি 1 নম্বর, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ইউজার স্টোরির সাথে কানেক্টেড, এবং ইউজার স্টোরির ঠিক মতো হয়েছে কিনা সেটা আমরা ওখানে লিখি। আর ডেফিনেশন অফ ডান এবং ডেফিনেশন অফ রেডি জাস্ট একটু মনে রাখি, এই দুইটা আসলে শুধু ইউজার স্টোরি লেভেলে বা ইটারেশন লেভেলে ইউজ হয় না, এটা ইউজ হয় আরো, ধরেন এটা ইউজ হয় হচ্ছে রিলিজ লেভেলে, তারপর হচ্ছে রোড ম্যাপ লেভেলে, তারপর ভিশন লেভেলে, হ্যাঁ পুরো প্রজেক্ট লেভেলে। জাস্ট মনে রাখেন কিভাবে, সেটা আমরা সামনে বুঝবো আর কি। তার মানে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া শুধু ইউজার স্টোরি লেভেলে ইউজ হয়, কিন্তু ডেফিনেশন অফ ডান এবং ডেফিনেশন অফ রেডি শুধু ইটারেশন লেভেলে না, কয়েকটা ইটারেশন মিলে একটা রিলিজ হয়, আবার কয়েকটা রিলিজ মিলে একটা রোড ম্যাপ হয়, আর কয়েকটা রোড ম্যাপ মিলে আমরা প্রজেক্টটা কমপ্লিট করি। তো প্রতিটা লেয়ারেই আসলে ডেফিনেশন অফ রেডি এবং ডেফিনেশন অফ ডান আমরা ইউজ করে থাকি। জাস্ট মনে রাখি, পরে আমরা এটা ব্যাখ্যা করব। ওকে, তাহলে আমরা কি করলাম? আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা যে কাস্টমারকে দেখাচ্ছি, এখন প্রোডাক্ট ওনার যিনি আছেন, হ্যাঁ তিনি কি, এই যে যখন আমরা কাস্টমারকে ইনভলভ করলাম, এখন প্রোডাক্ট ওনার আসলে কখন দেখবে এই জিনিসগুলো, যে আসলে যে আমি 3টা বা 4টা আইটেম নিয়েছি, এটা আসলে ঠিকমতো শেষ হয়েছে কিনা, ডেফিনিশন অফ ডান মিট করেছে কিনা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করেছে কিনা, এগুলো কখন দেখবে প্রোডাক্ট ওনার? রিভিউ সময় ভাইয়া, ইটারেশন রিভিউ। কাস্টমার সাথেই দেখবে, সেটা কি ঠিক হবে? সে যেমন কাস্টমার শক হতে পারে, তেমনি যদি প্রোডাক্ট ওনার শক হয়ে যায়, কি হবে এগুলো হয়নি কেন, তাহলে কি ঠিক ভালো দেখাবে? না, ভালো দেখাবে না। এই জন্য আমরা বলেছিলাম গত ক্লাসে যে প্রোডাক্ট ওনার 50% সময় দেয় কাস্টমারের সাথে, আর 50% সময় দেয় কার সাথে? টিমের সাথে।
তার মানে যখনই একটা বা দুইটা ইউজার স্টোরি ডেভেলপ হচ্ছে, কোনো কিছু হচ্ছে, তখনই কিন্তু সে চেক করবে যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, থ্রু আউট দ্য টাইম কিন্তু ও জানে এখানে গিয়ে আবার দেখতে না যায়, দ্যাট ইজ ব্যাড। হ্যাঁ, এই এর মধ্যে সেই কাজগুলো করবে। আর প্রোডাক্ট এটা ওনার কি মানে টিমটা ডেভেলপ করছে, ওটাকে ইন্টারাপ্ট হবে না? ও তো একটা টাইমিং। না না, যেটা তৈরি হয়ে গেল, যেটা তৈরি হয়ে গেল, এমনি তো এমনি নাক গলাবে না, যেটা তৈরি হয়ে গেল। ওকে। কারণ এই তিনটা ধরেন 4টা ফিচার নিয়েছেন, একটা তো 4টাই তো লাস্ট ডেতে শেষ হবে না, নিশ্চয়ই থার্ড ডেতে হয়তো একটা শেষ হয়েছে, ওইটা প্রোডাক্ট ওনার চেক করলো, ঠিক আছে। এরকম আর কি। আর প্রোডাক্ট ওনার আরো কাজ আছে, ধরুন কোনো একটা কনফিউশন হয়েছে ডেভেলপমেন্ট টিমে কাজ করতে গিয়ে, প্ল্যানিং এও তো অনেক কনফিউশন আসবে না, তখন তারা প্রোডাক্ট ওনারকে জিজ্ঞাসা করতে ক্লিয়ার হবে। যেহেতু আর প্রোডাক্ট ওনার যদি ওটা বুঝতে না পারে, তাহলে সে প্রোডাক্ট ওনার বা কাস্টমারের সাথে গিয়ে যোগাযোগ করবে কিংবা মিটিং অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, এরকম আর কি। স্ট্যান্ড আপ মিটিং গুলোর সময় তো পিও ম্যাক্সিমাম জিনিস দেখে ফেলবে, কারণ ওরা যখন বলবে যে আমি এই করছি, তখনই তো তার একটা আইডিয়া হয়ে যাবে না যে এটা তো এই পথে আগাচ্ছে। রাইট, আইডিয়া পাবে, কিন্তু আসলে আপনার হ্যান্ডস অন দেখতে হবে, তো সেই জন্য আবার মাঝখানে আপনি সময় দিবেন, ওখানে জাস্ট জানবে এবং সে নোট নিবে, হয়তো স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনার নোট নিবে। এই সময়টা কোনটা যে স্পেসিফিক সে প্রোডাক্টটা দেখবে কখন, এটা না কোন না, এটা কোনো স্পেসিফিক? টাইম, কোনো স্পেসিফিক কিছু নাই, এটা থ্রু আউট দ্য এক্সিকিউশন, আচ্ছা, থ্রু আউট দ্য এক্সিকিউশন। আচ্ছা, এই তো, তারপর আমরা রেট্রোস্পেক্টিভ করি, তাই না? রেট্রোস্পেক্টিভ মনে রাখতে হবে কাস্টমার থাকবে না, আমরা নিজেদের নিয়ে আসলে পারফরমেন্স নিয়ে, তারপরে কাজগুলো আরো কিভাবে বেটার করা যায়, হ্যাঁ, প্রসেস গুলো কিভাবে ইমপ্রুভ করা যায়, যে কাজটা ভালো হয়নি সেটা কিভাবে আরো ভালো করা যায়, এরকম আইডেন্টিফাই করে আর কি। এই আইডেন্টিফাই করার সময় আসলে আমরা খুবই সহজ একটা টেকনিক ইউজ করি, আরো অনেক টেকনিক আছে, আমি একটা জাস্ট এখানে মেনশন করতেছি। আমরা যখন রেট্রোস্পেক্টিভটা করি, আমরা তখন সবাই মিলে, তাই না, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং টিম, এই রেট্রোস্পেক্টিভ সময় আসলে আমরা ফাইন্ড আউট করি যে আমরা কিভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারি। মনে আছে অ্যাজাইলের লাস্ট প্রিন্সিপাল ছিল কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তাই না? তো কিভাবে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারি, এই জন্য তারা আইডেন্টিফাই করে, এবং এটার জন্য একটা সিম্পল মেথড এরকম ইউজ করতে পারি আমরা। এই যে একদিকে লেখা থাকবে হোয়াট ওয়েন্ট ওয়েল, WWW, ওয়েল মানে ভালো, আরটা হচ্ছে হোয়াট ওয়েন্ট রং, WWW, হোয়াট ওয়েন্ট রং। এবং আমরা সবাই মিলে ডিসকাস করে বের করি যে আসলে কোনটা ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের টিমের কোলাবোরেশনটা ভালো হয়েছিল, আমাদের ডকুমেন্টেশন ভালো হয়েছে, কোডিং ভালো হয়েছে, টেস্টিং মানে আপনার ডিফেক্ট কম হয়েছে, এরকম আর কি। কোনটা খারাপ হয়েছে, যে আমরা আসলে হয়তো কোন একটা টিমের কাজ করতে আসলে আমাদের খুবই স্লো হয়েছে, সেই ইউআই কাজটা স্লো হয়েছে আমাদের, তারপরে এমন কোন একটা কাজ করেছি যেটা আসলে কোনো ভ্যালু অ্যাড করেনি। হ্যাঁ, এরকম আমরা হয়তো একটা দুইটা আইটেম পাইলাম যে এটা আসলে করার পর মানেই হয় না, এটা আসলে এরপর থেকে আমরা বাদ দিয়ে দেবো, সেইগুলো হচ্ছে হোয়াট ওয়েন্ট রং। এইভাবে আমরা আসলে গ্যাদার করি, করার পরে এখানে আসলে আমরা ফাইন্ড আউট করি যে আমরা ধরেন এইভাবে মিটিং করার পরে, এটা তো 2-3 ঘন্টা মিটিং করছি, মিটিং করার পরে আমরা বের করলাম যে আমাদের 10টা আইটেম ইমপ্রুভ করা দরকার, 10টা জিনিস। ঠিক আছে, এই রেট্রোস্পেক্টিভে পেলাম, তাহলে এই 10টাই কি আমরা কোথায় নিয়ে যাবো? 10টা প্রোডাক্ট ব্যাকলগ, হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ, কারণ তো কোনো আর জায়গা নেই, কিন্তু প্রোডাক্ট ব্যাকলগে আমরা ইমপ্রুভমেন্ট গুলো নিয়ে আসবো। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা আসলে জেনারেল ম্যানেজমেন্ট প্র্যাকটিস, যে আসলে আমরা ধরেন 10টা ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করেছি, 10টাই কি ইমপ্রুভ করতে যাব, নাকি কম করা উচিত? একবারে কি সব যদি নেই, একটাও হবে না, হবে? হ্যাঁ, একবারে যদি আমরা 10টা ইমপ্রুভমেন্টই করতে চাই, তাহলে দেখা যাবে দিন শেষে কিছুই হয়নি আসলে। এই জন্য করবো, মনে রাখতে হবে যে প্রায়োরিটাইজ করতে হয়, তাই না? যে এখানে প্রায়োরিটাইজ মনে রাখতে হবে, অ্যাজাইলে কিন্তু সব জায়গায় প্রায়োরিটাইজেশনটা ইউজ করতে হবে। এই যে 10টা আইটেম বের করেছেন, এর মধ্যে এখন প্রায়োরিটাইজ করেন যে কোন 2টা বা 3টা সবচেয়ে টপ প্রায়োরিটি। আমরা এটা মনে রাখি, এটা আমাদের লাইফেও কিন্তু লাগবে। অ্যাজাইল টিমে মনে রাখতে হবে, অ্যাজাইলে যেখানে কোনো লিস্ট পাবেন, সেখানে অলওয়েজ অ্যাজাইল ইউজ করা হচ্ছে প্রায়োরিটাইজেশন, সবচেয়ে টপ প্রায়োরিটি কোনটা। তো এখান থেকে কিন্তু এই 10টার মধ্যে আবার টিম ডিসাইড করবে যে এই 2টা বা 3টা, এর চেয়ে বেশি না, এই 2-3টা আইটেমকে আমরা নেক্সট ইটারেশনে এক্সিকিউট করবো বা ইমপ্লিমেন্ট করবো। এই 2-3টা আইটেমকে অনেক সময় বলা হয় কাইজেন আইটেম। ঠিক আছে, কাইজেন,
তাই না? কাইজেন মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা নিয়ে আমরা পরে পড়বো, এটাকে বলা হয় কাইজেন আইটেম। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমার মনে হয় একটু ডিসকাশন হলো। এখন ধরেন একটা যদি সিনারি এরকম হয়, আপনারা অ্যান্সার করেন। ধরেন আমরা 5টা কাজ নিয়েছি, হ্যাঁ, তো আমরা অলরেডি 7 ডেতে আছি। 7 ডেতে এর মধ্যে দেখা গেল যে আমাদের কাজ শেষ। What shall we do? 10 দিনের মধ্যে 7 দিনে দেখা গেল যে আমাদের সব কাজ শেষ, কি করবো আমরা? ওই দিনে রিভিউ করব। হ্যাঁ, ওই দিনে রিভিউ করব। রিভিউ কয়দিন করবেন? আর তো Elimination of টানে কাজ শেষ হলে দেখবে acceptance রেট্রোস্পেক্টিভ criteria করতে হবে, রেট্রোস্পেক্টিভ করার আচ্ছা, একটু ওয়েট কর। বাসায় থাকলে আর এক ঝামেলা, চুলায় দেখি যে ভাত পুড়ে যাচ্ছে। আমার বাসায় আবার ভাত পুরানোর রেকর্ড আর কি। ভাত পুরানো ছাড়া খাওয়া এটা আসলে হয় না, দেখতেছি নিজেরই ভাত রান্না করা লাগবে। এখানে সাউন্ড পাচ্ছেন, ভিডিও পাচ্ছেন, যদি গন্ধ পাইতেন তাহলে গন্ধ যেতে আর কি যে ভাত করতেছে। বারবিকিউ। ওকে, তাহলে আচ্ছা, সিচুয়েশন তাহলে কি করবো আমরা? কি সাজেশন দিলাম? কিন্তু আমরা ডেলিভারিতে চলে যাবে। ডেলিভারিতে চলে যাব। acceptance criteria চেক করে দেখবো যে এটা acceptance criteria মিট করতেছে এটা তো ইমিডিয়েটলি হবে, যখনই কাজ করতে থাকবেন তখন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট না হলে আগেতেই পারবেন না। বলে হয়ে গেছে, সব ডান, এভরিথিং ইজ ডান, মানে ডেফিনেশন ডানও হয়ে গেছে, মানে ডেফিনেশন ডান, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সব আপনি ডান, ফুলফিল হয়ে গেছে। retrospective করব। রেট্রোস্পেক্টিভ কিন্তু শিডিউলটা ফিক্স করা আছে যে ওই 10ম দিনে হবে। তার মানে এই সময় কি করতে হয়? এই সময় আসলে আমরা কি করব? আমাদের প্রোডাক্ট ব্যাকলগ কিন্তু অলরেডি গ্রুমিং সেশনে আমরা কিন্তু অলরেডি ইয়ে করে রেখেছি, তাই না? একটা ভালো প্রোডাক্ট ব্যাকলগের বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে আমরা বলি প্রোডাক্ট ব্যাকলগ হেলথ। শব্দটা একটু লিখে রাখেন, প্রোডাক্ট ব্যাকলগ হেলথ। তার মানে একটা প্রোডাক্ট ব্যাকলগ ভালো কিনা সেটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রোডাক্ট ব্যাকলগে সামনের 2-3টা ইটারেশনের কি কি আমরা কাজ করব সেটা একদম ডিটেইল করা আছে অলরেডি। তার মানে আমরা চাইলেই পিক করে কাজ শুরু করতে পারবো। এটা একটা গুড প্রোডাক্ট ব্যাকলগের মানে বোঝায়। তার মানে হচ্ছে অলরেডি ফিউচারের 2-3টা ইটারেশনে করার মতো আমাদের মানে একদম প্ল্যানিং বা ডিটেইল করা আছে, জাস্ট আমি পিক করলে কাজ শুরু করতে পারবো। তো টিম কি করবে তখন আসলে প্রোডাক্ট ব্যাকলগের নেক্সট টপ প্রায়োরিটি আইটেমটা তার পিক করে কাজ শুরু করে দিবে। হ্যাঁ, কারণ এটা আগে থেকেই সবকিছুই করা আছে, জাস্ট পিক করে আমরা কাজ শুরু করলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা একটা বিষয়। আচ্ছা, আর একটা বিষয় ধরেন যে আমরা 10 দিন 9তম দিনে আসছি, 9ম দিনে 5টা কাজ নিয়েছি, দেখলাম মাত্র একটা হয়েছে, এখনো 4টা বাকি। বা 8ম 7ম দিনই ধরেন যে একটা হয়েছে, আরো 4টা বাকি, এবং বুঝতে পারতেছেন যে 10 দিনে হবে না। What shall we do? প্রিন্ট আবার নতুন করে শুরু করা। যে পয়েন্টগুলো মিস আউট হবে, মানে আর্টিফ্যাক্টস এ যে পয়েন্টগুলো মিস আউট হবে সেটা হচ্ছে যে টিম লিড বা টিম না, প্রোডাক্ট ওনার যিনি আছে উনি হচ্ছে যে মিস পয়েন্টগুলো যাবে সেটা নিয়ে আবার নতুন করে শিডিউলিং করা, এই ধরনের কিছু করবেন। যে পুরো একটা প্রজেক্ট যত দিনের যে ইয়াটা আছে ডে ওয়াইজ আবার নতুন করে প্ল্যানিংটা শুরু করা লাগবে, যেগুলো বাদ থাকবে। আমরা কি এরকম করতে পারি না, যেহেতু আমাদের 7 দিন হয়েছে, ধরেন একদিন আমরা একটা কাজ হয়েছে, আরো 5টা কাজ বাকি বা 4টা কাজ বাকি, আমরা কি নতুন লোকজন নিতে পারি যে টিমে আরো 3-4 জন নিয়ে কাজটা করি? করা যাবে না। না, নতুন লোক নেওয়া যাবে না। নতুন লোক নেওয়া যাবে। একটু গ্রাউন্ড রুলস মানে রুল অফ থাম হিসেবে মনে রাখি যে আসলে অ্যাজাইল এটা কখনো একসেপ্ট মানে প্র্যাকটিস করে না, যা নতুন 3 জন নিয়ে এসে 4 জন নিয়ে এসে ধার করে আপনি আবার কাজ করলেন, এটা আসলে দেখা যায়
হয়তো কষ্ট করলে আপনারা 2টা ডেলিভারি দিতে পারতেন, নতুন টিম নিয়ে এসে দেখা গেলে একটাও ডেলিভারি হয়নি, এরকম হতে পারে। কারণ নতুন টিম নিয়ে আসলেই আরো আসলে মানে স্টর্মিং শুরু হয়ে যায়। এই জন্য এটা আসলে লেস প্রেফার্ড, একদম লেস প্রেফার্ড। এটা আসল যেটা মানে সলিউশন, প্রেফার্ড যেটা প্রেফার্ড হচ্ছে যে আপনি আসলে যেহেতু আপনার পারেন নাই, তার মানে কি প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে হয়তো এরকম যে আপনি ভাবছিলেন যে আপনি 5টা ডেলিভারি দিতে পারবেন, কিন্তু দেখা গেল আসলে আপনার প্ল্যানটা ওভার কি এস্টিমেশন হয়ে গেছে, বা ওভার আমরা পজিটিভ ছিলাম, হ্যাঁ, অপটিমিস্টিক বেশি ছিলাম আসলে, অথবা আমার টিমের ক্যাপাবিলিটি আসলে এত না, বুঝতে পেরেছি? তার মানে আমি যা পেরেছি, হয়তো আমরা কষ্ট করে 2টা শেষ করতে পারবো, এই 2টাই আমরা ডেলিভারি দেবো কাস্টমারকে, দিয়ে বাকি 3টাকে আমরা আসলে আবার প্রোডাক্ট ব্যাকলগে নিয়ে আসবো। হ্যাঁ, এবং আসলে এরপরে আমরা যেহেতু একটা শিক্ষা হলো এবং বুঝতে পারলাম যে আসলে আমাদের আসলে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নামে একটা টার্ম আছে অ্যাজাইলে, সেটা নিয়ে আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি অন্য সময় হয়তো একটু আলোচনা করব যে আমার টিমের ক্যাপাসিটি আসলে এত না। হ্যাঁ, সো এইটাকে আমরা তখন আবার প্রোডাক্ট ব্যাকলগে নিয়ে আসবো, এবং হয়তো পরবর্তী সময় আমরা এস্টিমেশনটা একটু কম করবো, যে আমি আসলে 2টা বা 3টা নেবো। হ্যাঁ, কিন্তু নতুন লোক নিয়ে আসবো না, কিংবা হ্যাঁ, আর আমরা যে মাঝখানে আমরা ইটারেশনটাকে কিল করে ফেলবো, এরকম আসলে খুব একটা কম করা হয়, মানে দরকার নেই। আমরা জাস্ট যেটা পারি সেটাই ডেলিভারি দেবো। ওকে, এখন টিম কিন্তু অ্যাজাইলে একটা শব্দ আছে ভ্যালোসিটি। এই যে আমরা বললাম ইউজার স্টোরিকে মেজার করা হয় স্টোরি পয়েন্ট দিয়ে। আর একটা টার্ম আছে ভ্যালোসিটি, ফিজিক্সের শব্দ, তাই না? ভ্যালোসিটি। এখানে অ্যাজাইলে ভ্যালোসিটি মানে হচ্ছে, ধরেন আপনার টিম 3টা বা 4টা আইটেম নিয়েছে। হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডে যাচ্ছি। আপনার টিম 4টা আইটেম নিয়েছে বা 5টা আইটেম নিয়েছে, 5টা আইটেম, এবং ধরেন প্রথম আইটেমটার স্টোরি পয়েন্ট ছিল 3, পরেরটা ছিল 5, 2 নম্বরটা, তারপর 3, 4, 5, এটা ছিল আবার ধরেন 5 স্টোরি পয়েন্ট, 4 নম্বরটা ছিল 8, আর এই 5 নম্বরটা ছিল 2। তাহলে টোটাল কত? 10, 15, 20, 23, তাই না? তার মানে আমার টিম যদিও 5টা আইটেম নিয়েছে, কিন্তু স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে চেয়েছে কয়টা? 23। হ্যাঁ, স্টোরি পয়েন্ট গুলো কিন্তু আমরা যে নাম্বার লিখতেছি, সবে খেয়াল করেছেন কিনা, এই নাম্বার গুলো কিন্তু আমরা একটা বিশেষ সিকোয়েন্স ফলো করছি, সেটাকে বলা হয় ফিবোনাচ্চি নাম্বার, তাই না? অ্যাজাইল এস্টিমেশন আমরা, এবং এস্টিমেশনটা আমরা ইউজ করি রিলেটিভ এস্টিমেশন। হয়ে গেল, অ্যাজাইলে আমরা ইউজ করি রিলেটিভ এস্টিমেশন। এটা একটু লিখে রাখেন, হোয়াট ইজ রিলেটিভ এস্টিমেশন, পরে আমরা আলোচনা করব। রিলেটিভ এস্টিমেশন ভার্সাস অ্যাবসোলুট এস্টিমেশন। অ্যাজাইলে আমরা যখন স্টোরি পয়েন্ট সিলেক্ট করি, একটা স্টোরির সাইজ কত, এস্টিমেশন সাইজ কত, তখন আসলে আমরা রিলেটিভ এস্টিমেশন ইউজ করি। রিলেটিভ মানে একটার সাথে একটা কম্পেয়ার করে, এবং সেই এস্টিমেশনের যে নাম্বারগুলো আমরা ইউজ করি, সেটা ইউজ করি ফিবোনাচ্চি সিকোয়েন্স। ফিবোনাচ্চি সিকোয়েন্স সবাই জানি, এটা প্রায় সব জায়গায় হয়তো আমরা অনেকে জানি ইঞ্জিনিয়ারিং এ। 1 2 3 5 8 হ্যাঁ, জি, 13 এভাবে। মানে এরকম সিকোয়েন্সটা এরকম 0 1, তার মানে একটার সাথে আরেকটা যোগ করে লেখা হয়। হ্যাঁ, কিউমুলেটিভ করে। এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এই দুইটা যোগ করে আবার 5, আগের দুইটা যোগ করে আসে পরেরটা আমরা ডিসাইড করি। 5 আর 3 8, 8 আর 5 তাহলে 13, 13 আর 8 21। এই বিশেষ সিকোয়েন্সটাকে যিনি আবিষ্কার করেছেন ফিবোনাচ্চি, তার নাম অনুসারে আমরা ফিবোনাচ্চি সিকোয়েন্স বলি। সো অ্যাজাইলে আসলে আমরা সিরিয়ালি 1 2 3 এরকম ইউজ করি না, কারণ 1 2 3 এর মধ্যে গ্যাপ কম। হ্যাঁ, এই জন্য সব অ্যাজাইল টিমে আসলে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করে, এবং আসলে এই যে 1 থেকে 0 ইউজ করে, অন্য কাজে ইউজ করে। 1 থেকে এই যে নরমালি 21 পর্যন্ত ইউজ করা হয়, এরপরে 21 ইউজ না করে অনেকে 40 ইউজ করে সিম্পলিসিটির জন্য, 40। এরপরে 37 হওয়ার কথা, অনেকে 37 ইউজ না করে 80 ইউজ করে, 80। ঠিক আছে, সহজ করার জন্য আর কি। আবার অনেকে 80-র পরে ইউজ করে 100। তার মানে যেটা 13 হচ্ছে মোটামুটি ডাবল, সেটাকে আমরা 21 বলতেছি। 21-এর চেয়ে ডাবল হলে আমরা 40 বলি, 40-এর চেয়ে ডাবল হলে 80, আর 80-র চেয়ে যদি বেশি হয় তাহলে এটাকে আমরা 100 বলি। মাঝখানে কিন্তু কিছু নাই নাম্বারগুলো, সিম্পলিসিটির জন্য।
তার মানে একটু যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, ধরেন এইটা প্রোডাক্ট ব্যাকলগ, তাহলে আপনি কি করবেন? এগুলো তো স্লিম, তাই না? তার মানে এগুলো কত হবে? 2, 3, 5, 8, 13, এরকম ম্যাক্সিমাম 13, এর চেয়ে বেশি রাখা হয় না। আর নিচের দিকে কত হবে তাইলে? এগুলো হয়তো কোনটা 40, কোনটা 80, কোনটা হয়তো 100, বুঝতে পেরেছি? এরকম বিগ চাঙ্ক হবে আর কি। পরে আমরা ভেঙে স্মলার করবো, 2, 3, 5, 8 এর মধ্যে নিয়ে যাবো। হ্যাঁ, এবং এই যে আমরা এস্টিমেশনটা ফিবোনাচি নাম্বার দিয়ে করতেছি, অনেকে আবার টি শার্ট দিয়ে করে। টি শার্ট দিয়ে করে মানে কি? টি শার্ট পরি না আমরা, সাইজ আছে না, এই যে নজরুল টি শার্ট পরেছেন, তারপর এক্সেল, এল, এম। রাইট, এরকম। তার মানে যেটা স্মল এস, যেটা এক্সট্রা স্মল ইএস, নাম্বার ইউজ না করে এরকম আমরা ইউজ করি। তারপরে এক্সেল, তারপরে মিডিয়াম, তারপরে এক্সএক্সএল, হ্যাঁ, এরকম আমরা ইউজ করি আর কি। এবং সব, তাহলে সব যদি টি শার্ট ইউজ করি তাহলে সব লাস্টে কি থাকবে? সবচেয়ে বিগ ডাবল এক্সেল। ডাবল এক্সেল না, ট্রিপল এক্সেল আছে নাকি? না ডাবল এক্সেল? ডাবল এক্সেল। ডাবল এক্সেল, এক্সেলও আছে। ট্রিপল এক্সেল আছে। আচ্ছা, তাহলে ওইটা আসলে মানে ডাবল এক্সেল আমরা হচ্ছে যে লাস্টে আবার ইউজ করি আর কি। ওকে, ঠিক আছে। আমরা মনে হয় অনেক বেশি কথা বলে ফেললাম, স্লাইডে তো এখনো যাইনি। তাহলে আমরা আসলে কি পড়তেছিলাম? সবার খেয়াল আছে? আমরা আসলে চ্যাপ্টার 4 এবং 5 পড়ছিলাম, তাই না? এবং আমরা এই যে এগুলো, এই টেবিলটাকে পড়েছি। জি না, এটা দেখি। আমরা এটা পড়েছিলাম, তাই না? অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 4 নম্বর চ্যাপ্টার, এই যে বলেছিলাম যে এগুলো করতে হবে। প্রথমটা হচ্ছে ইমপ্লিমেন্টিং অ্যাজাইল, ক্রিয়েটিং অ্যান অ্যাজাইল এনভায়রনমেন্ট। এই দুইটা মিলে আমি পড়ালাম। এখন দেখেন যে কোথায় কি আছে। আমরা প্রথমে বলেছিলাম সার্ভেন্ট লিডারশিপ, এই জিনিসগুলো আমি পড়িয়েছি। আর এটা কি পড়েছিলাম, এই টেবিলটা পড়ায়নি না? না, আচ্ছা, না, এই টেবিলটা আসলে সামনেও আমাদের আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, জাস্ট একটু মনে রাখি। ওইখানে আমি ভাবতেছি যে ডিসকাস করবো, যেহেতু এখানে বেশি ডিসকাস হয়ে গেছে। সেটা হচ্ছে যে আসলে লিডারশিপ এবং ম্যানেজমেন্ট তো এক না, তাই না? ম্যানেজার এবং লিডার সেম, না। একটু ডিফারেন্ট না? আমরা আসলে দেখেন এটার পার্থক্যটা এই টেবিলে দেওয়া আছে, যে ম্যানেজার যারা, এটা আমরা অনেকে জানি যে ম্যানেজাররা পজিশনাল পাওয়ার ইউজ করে, ঠিক আছে? আর যারা লিডাররা তারা আসলে রিলেশনাল পাওয়ার ইউজ করে, টিমের মধ্যে সম্পর্ক ক্রিয়েট করে। ম্যানেজাররা শুধু মেইনটেইন করে আর লিডাররা ডেভেলপ করে, এরকম আর কি। তারপরে দেখেন, এগুলো আমরা সবাই জানি মোটামুটি। ম্যানেজার যিনি ফোকাস অন নিয়ার টার্ম গোলস, আর যারা লিডার হন তারা ভিশনারি হন। হ্যাঁ, তারপর দেখেন এইটা একটু দেখেন, যারা ম্যানেজার তারা ফোকাস অন বটম লাইন, আর যারা আসলে লিডার, যাদের লিডারশিপ ক্যারেক্টারিস্টিক আছে, তারা আসলে ফোকাস অন হরিজন। এই দুইটা পার্থক্য কেউ জানি আমরা? হোয়াট ইজ বটম লাইন, ফোকাস অন বটম লাইন? হোয়াট ইজ ফোকাস বটম লাইন? বটম লাইন মানে হচ্ছে শুধু আমরা ফাইন্যান্সিয়াল প্রফিট দেখি। হ্যাঁ, স্টেক হোল্ডারদের বা স্টক হোল্ডারদের আমরা প্রফিট দেখি, শেয়ার হোল্ডারদের। ফোকাস অন বটম লাইন, কিভাবে প্রফিট করা যাবে, কেউ বাঁচুক আর মরুক ডাজন্ট ম্যাটার, আমাদেরকে প্রফিট করতেই হবে। আর ফোকাস অন দ্য হরিজন, তার মানে আসলে আমি একা না, একাই আমি লাভ করবো শেয়ার হোল্ডার হিসেবে, মালিক হিসেবে, এরকম না। আমি আসলে পুরা টিম দেখবো যে আমার টিমের সবাই আসলে বেনিফিটেড হচ্ছে কিনা, সবাই ভালো আছে কিনা। ফোকাস অন দ্য হরিজন। যিনি ম্যানেজার উনি দেখেন পরের ক্যারেক্টারিস্টিকটা কি, এটা এটা জানি আমরা। হোয়াট ইজ এটা? এক্সেপ্ট স্ট্যাটাস কুও মানে কি? মানে প্রচলিত ধারণা। তার মানে আমরা এক্সিস্টিং সিস্টেম প্রসেস এর বাইরে চিন্তা করতে পারে না ম্যানেজাররা। আর যিনি লিডার হবেন উনি কি করবেন? চ্যালেঞ্জ করবেন, কিন্তু যে আরো বেটার ওয়ে আছে কিনা, আরো বেটার করা যায় কিনা। ঠিক আছে, অলওয়েজ কিন্তু কোশ্চেন করবেন। আপনার কি কনফ্লিক্ট কি ভালো না খারাপ? কনফ্লিক্ট ভালো। ঝগড়াঝাটি হওয়া ভালো না খারাপ? হ্যাঁ, মানে আমাদের কিন্তু একটা কনফ্লিক্ট হয়, পজিটিভ কনফ্লিক্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো হাই পারফরমেন্স টিম যদি তৈরি করতে চান,
এখানে যদি পজিটিভ কনফ্লিক্ট না থাকে তাহলে কিন্তু আসলে খুব টাফ হয়ে যাবে, টিমটা গ্রো করবে না। কিন্তু পজিটিভ কনফ্লিক্ট মানে হচ্ছে যে আপনি কোশ্চেন করবেন এবং কোশ্চেন করতে ভয় পাবেন না। সাইকোলজিক্যাল সেফটি নামে একটা টার্ম অ্যাজেলে খুব ইউজ করা হয়, আজকাল সব জায়গায় ইউজ করা হয়। সাইকোলজিক্যাল সেফটি তার মানে আপনি কাজ করতে গিয়ে এরকম যাতে না হয় বসের ভয়ে আমরা মানে বস ভুল করতেছে তারপরে কোনো কিছু বলতে পারছি না, এরকম যাতে না হয় আর কি। এরকম সেফটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সো চ্যালেঞ্জ স্ট্যাটাস কো মানে আমরা আসলে যাতে পজিটিভ কনফ্লিক্ট তৈরি করতে পারি একটা এনভায়রনমেন্ট, তাহলে আসলে বেটার আমরা পাবো, বেটার ভালো জিনিস আসবে। কিন্তু বস যা বলছে তাই হবে, এটা খারাপ হলেও হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ স্ট্যাটাস কো মনে রাখতে হবে, এটা শুধু লিডারের বৈশিষ্ট্য না। আমরা সামনে একটা টপিকে পড়বো, এটা নিয়ে একটা মানে হাফ পেজের মতো বর্ণনাও আছে, এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে চ্যালেঞ্জ স্ট্যাটাস কো নিয়ে। এটা আসলে পুরো এজাল টিমের সবার মধ্যেই মানসিকতা থাকতে হবে যে আমরা আসলে চ্যালেঞ্জ করব আরো বেটার কিভাবে করা যায়, বেটারমেন্টের জন্য, খারাপের জন্য না, পজিটিভ। হ্যাঁ, ওকে। সো এই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা একটু পড়ে নেব। হ্যাঁ, এটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে, আমরা দেখবো পরে। একটা ছোট এক্সারসাইজ করি, সবাই দেখেন যে এই যে এখানে কাজের নাম আছে ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে আছে আসলে লিডারশিপ। এটাকে লিডারশিপ ক্যারেক্টারিস্টিক নাকি ম্যানেজমেন্ট ক্যারেক্টারিস্টিক্স? তাহলে প্রথমটা বলেন তো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটা কি হবে, ম্যানেজমেন্ট নাকি লিডার? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। কেরিয়ার প্ল্যানিং, লিডারশিপ। লিডারশিপটা কিন্তু কেরিয়ার প্ল্যানিং করবে। কেরিয়ার মানে কিন্তু লং টার্ম, যে কিভাবে অ্যাজ এ এমপ্লয়ি বা আমার টিমমেট সে বা কলিগ সে কিভাবে আরো কেরিয়ারে উন্নতি করতে পারে, ল্যাডার উপরে উঠতে পারে। আর ম্যানেজারটা কিন্তু স্কোপে দিবেন আপনাকে, হ্যাঁ, ল্যাং মেরে ফেলে দিবে ল্যাডার থেকে। আচ্ছা, তারপরে টিম টাইম ট্র্যাকিং, ম্যানেজমেন্ট। ম্যানেজার। টিম মেম্বার রিকগনিশন, লিডারশিপ। লিডার। টাস্ক অ্যাসাইনমেন্ট, ম্যানেজার। টিম ব্রেনস্টর্মিং, লিডার। লিডার। সবাই মিলে ব্রেনস্টর্ম করবো, লিডার। প্ল্যানিং ওয়ার্কশপ, লিডার। ঠিক আছে, সবাই মিলে করবো। ওয়ার্কশপ মানে তো একা না, সবাই মিলে। ক্রিয়েটিং গ্যান্ট চার্ট, ম্যানেজার। মানে Manager. গ্যান্ট চার্ট করা মানে কি, এক সবাইকে ফিক্স করে দাও, তুমি এটা করবো, এটা করবো, এখন করবো, এগুলো। তাহলে এখন বলেন যে আমরা যে ম্যানেজার এবং লিডার দুইটা ক্যারেক্টারিস্টিক দিলাম, ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য কি লাগবে, লিডার হবেন নাকি ম্যানেজার হবে? লিডার। লিডার। আপনারা যে পিএমবক এর চ্যাপ্টার নম্বর 3 যদি পড়েন, চ্যাপ্টার নম্বর 3 হচ্ছে রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার, দ্য রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার। এটা কিন্তু একটু পড়তে হবে, হ্যাঁ, সবাইকে একটু পড়তে হবে কিন্তু এটা, ওই চ্যাপ্টারটা। ওটা কিন্তু একটা চমৎকার চ্যাপ্টার, যে ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক লাগবে, কি কি কম্পিটেন্সি লাগবে, ওইটার কিন্তু বর্ণনা ওখানে আছে। ফলে একটু পড়বেন, কারণ আমরা যেহেতু সবাই প্রজেক্ট ম্যানেজার হতে চাই, ওটা একটা ভালো আছে আর কি। চ্যাপ্টারটা ছোট, বেশি বড় না। সো এখানে বলা আছে যে আসলে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে বোথ ম্যানেজমেন্ট এবং লিডারশিপ স্কিল লাগবে, কম্বিনেশন লাগবে আর কি। ঠিক আছে, শুধু লিডার, শুধু ভিশনারি, হ্যাঁ, কোনো ম্যানেজমেন্ট দেখি না, কেউ কে কি করছে কোনো খবর নাই, এরকম করলে তো দেখা যাবে যে হচ্ছে না কিছুই। সেই জন্য সার্ভেন্ট লিডার। হ্যাঁ, সার্ভেন্ট লিডার। হ্যাঁ, সার্ভেন্ট হতে হবে এবং আসলে দুইটার কম্বিনেশন লাগবে। হ্যাঁ, কিছুটা ম্যানেজমেন্ট এবং কিছুটা, বেশি লিডার চাচ্ছি আমরা, কিন্তু দুইটা কম্বিনেশন লাগবে। হ্যাঁ, এটা আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে মনে করছিলাম যে লিডারই ম্যানেজার, ম্যানেজার লিডার না। তাহলে এই ভাইয়ের আগের কথাটা একটু কনফ্লিক্ট হয়ে গেল না, যে লিডার অন্য কে কি করতেছে খেয়াল রাখেন, এটা তো লিডার করবে না, লিডার আসলে খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবে। মানে ওই যে আমরা হয় কি, আমরা ওই যে ইয়া করি না, মানে প্রতিদিন যে একটা কাজটা হবে এটাও অনেকে ফলো আপ করে না, এরকম হয়ে যায়। এরকম হলে দেখা যাবে যে কাজ হচ্ছে না ঠিক মতো। এই জন্য কিছুটা ম্যানেজমেন্ট লাগবেই, ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে। মাইক্রো ম্যানেজ করা যাবে না আর কি। হ্যাঁ, মাইক্রো ম্যানেজ করা যাবে না। তারপরে আমরা একটু পরে দেখবো যে এটাকে আমরা বলি কমান্ড এন্ড কন্ট্রোল, তাই না? কমান্ড এন্ড কন্ট্রোল অ্যাভয়েড করবো আমরা, অ্যাভয়েড কমান্ড এন্ড কন্ট্রোল, এই জিনিসগুলো করা যাবে না। ম্যানেজমেন্টের যেগুলো একটু খারাপ জিনিস আছে ওগুলো আমরা অ্যাভয়েড করবো আর কি, কিন্তু ভালো জিনিসগুলো নেবো। ম্যানেজমেন্টের অনেক ভালো জিনিস আছে। ওকে, সো নেক্সটে যাচ্ছি আমরা। সার্ভেন্ট লিডারশিপের দেখেন, এই যে আমরা সার্ভেন্ট লিডারশিপ নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। এই 2-3টা স্লাইডে সার্ভেন্ট লিডারশিপ নিয়ে অনেক কথা আছে। এই 2-3টা স্লাইড খুব ভালো মতো পড়বে, চ্যাপ্টার 4 কিন্তু আছে এটা। সো এটা দেখেন, এখানে আমি একটু সার্কেল আকারে দিয়েছি যে আসলে যারা সার্ভেন্ট লিডার হবে
তারা আসলে প্রথমে সেট করবে পারপাস বা ভিশন, যে কেন আমরা এই টিমটা একত্রিত হয়েছি, কি করতে চাই আমরা, কোন কি ভ্যালু ক্রিয়েট বা বেনিফিট করার জন্য আমরা করতে যাচ্ছি। তারপর নেক্সট তার ফোকাস হবে পিপল, মানুষ তার মেইন ফোকাস হবে, যেটা আমরা অ্যাজাইলের প্রিন্সিপালে দেখেছিলাম, তাই না? ভ্যালুতে মনে আছে, ইন্ডিভিজুয়ালস এন্ড ইন্টারাকশনস ওভার প্রসেসেস এন্ড টুলস। সো পিপল কিন্তু সে ফোকাস হবে, তারপরে আসলে সে ফোকাস করবে প্রসেসে। ঠিক আছে, প্রায়োরিটাইজেশনটা এরকম হবে সার্ভেন্ট লিডারের। প্রথমে পারপাস, ভিশন, তারপর হচ্ছে পিপল, নেক্সট হচ্ছে প্রসেস। তাহলে এটা আমি আসলে বলতেছিলাম, হুইচ অ্যাজাইল ভ্যালু রিজেম্বল স্যার, আমি অলরেডি বলে দিয়েছি, তাই না? প্রথম ভ্যালুটা। আরো দেখেন ক্যারেক্টারিস্টিক অফ সার্ভেন্ট লিডারশিপ, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটু ইন্টারনালাইজ করবেন, কারণ পরীক্ষায় যখন প্রশ্ন আসবে অ্যাজাইলের, আমি আগের ক্লাসে বলেছিলাম, তখন আপনাকে মাইন্ডসেটটা কিন্তু সার্ভেন্ট লিডারের মাইন্ডসেট নিয়ে আসতে হবে। হ্যাঁ, কি দিয়ে মাইন্ডসেট নিয়ে আসবেন? এই যেগুলো কিন্তু প্রমোটিং সেলফ অ্যাওয়ারনেস, আপনি আগে থেকেই মানে অ্যাওয়ার থাকবেন যে এটা মানে কিভাবে রিমুভ করা যায় বা এই সমস্যাটা হতে পারে, আগে থেকে আপনি প্রোঅ্যাক্টিভলি বুঝতে হবে আর কি, সেলফ অ্যাওয়ারনেস, কনসাসনেস যেটা। তারপর অ্যাক্টিভ লিসেনার হতে হবে, শুনতে হবে, সার্ভিং করতে হবে, এটা তো কমন কথা, সার্ভিং লিডার, তারপর আমরা সার্ভ করবো, হেল্পিং করতে হবে যাতে পিপল ক্যান গ্রো। কোচিং ভার্সেস কন্ট্রোলিং করবো না আমরা, বরঞ্চ কোচিং করবো, কোচিং করাবো কিংবা মেন্টরিং করাবো। একটু আগে আমি বললাম যে সাইকোলজিক্যাল সেফটি, হ্যাঁ, এটা ইনশিওর করতে হবে ওয়ার্ক প্লেসে, যাতে আমরা একদম সাইকোলজিক্যাল সেফটি থাকে। তারপরে রেসপেক্ট, ট্রাস্ট যাতে থাকে। ঠিক আছে, একটা টিমের, ওই যে একটা বইয়ের সব ক্লাসে আমি বলি, মানে বইটার নাম হচ্ছে 5 ডিসফাংশন অফ এ টিম, 5 ডিসফাংশন অফ এ টিম, রাইটারের নামটা মনে আসতেছে না। ওখানে দেখাচ্ছে যে মানে 5টা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু টিম ডিসফাংশনাল হয়ে যাবে। এবং উনি একটা পিরামিড আঁকছেন, সেই পিরামিডের আসলে সবচেয়ে নিচে যেটা, সেটা হচ্ছে আসলে রেসপেক্ট থাকতে হবে। রেসপেক্ট, যদি একজন আরেকজনের প্রতি রেসপেক্ট না থাকে তাহলে কিন্তু এই টিম দাঁড়াবে না। আচ্ছা, পজিটিভ এনার্জি এবং ইন্টেলিজেন্স, এগুলো জাস্ট আমার মনে হয় একটু ম্যানেজমেন্ট কথাবার্তা একটু দেখে নিলে হবে। আমি জাস্ট একটু পড়তেছি, লাস্টের ইয়াটা একটু সবাই পড়েন, লাস্টে গ্রিন কালারে লেখা আছে, দেখেন খুব চমৎকার একটা কথা লেখা আছে। ঠিক আছে, 2 ধরনের মাইন্ডসেট কিন্তু আছে, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ঠিক আছে, ওপেন টু নিউ থিংস, নিউ নলেজ, হ্যাঁ, নিউ স্কিলস। সো এটা কিন্তু আমাদের, হ্যাঁ, হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকালকার জামানায় আর কি। আর অ্যাজাইল টিমে গ্রোথ মাইন্ডসেটটা প্র্যাকটিস করা হয়, ফিক্সড মাইন্ডসেটের লোকজন অ্যাজাইল টিমে কাজ করতে পারবে না, হ্যাঁ, টাফ হয়ে যাবে। তারপরে দেখেন সার্ভেন্ট লিডারের কি আছে, বিল্ডিং রিলেশনশিপ করবে, ফ্যাসিলিটেশন দিবে। এই যে অ্যাজাইলে দেখছেন আমরা যে বর্ণনা করলাম যে ইটারেশন প্ল্যানিং, তারপরে বিভিন্ন যে 5-6টা ইভেন্ট, কোনটাতে কিন্তু স্ক্রাম মাস্টারের খুব একটা ভূমিকা দেখলাম না, দেখেছি? তাহলে স্ক্রাম মাস্টারের কাজ কি? স্ক্রাম মাস্টারের কাজ হচ্ছে কিন্তু অ্যাজ এ ফ্যাসিলিটেটর, এই সবগুলো ইভেন্ট যাতে ঠিক মতো হয়, সবাই যাতে প্রেজেন্ট থাকে, সব যাতে প্রসেস গুলো ফলো করা হয়, এটাকে এনশিওর করা হচ্ছে ফ্যাসিলিটেশন, যেটা স্ক্রাম মাস্টারের মেইন কাজ। তারপরে ইমপিডিমেন্ট দূর করা, ব্লকার, অবস্টাকেল, বটলনেকস, এগুলো দূর করা হচ্ছে সার্ভেন্ট লিডারের কাজ। অলরাইট, অন্যদেরকে ট্রেন আপ করা, এডুকেট করা, সেটা টিম মেম্বার না, আপনি অর্গানাইজেশন অন্যদেরকেও অ্যাজাইল শিখাতে পারেন। আর লাস্টে কি বললাম, যে আসলে যে কোনো অ্যাকমপ্লিশমেন্ট যাতে আমরা সবাই মিলে সেলিব্রেট করি, রাইট? আর এখানে দেখেন লাস্টে একটা কথা বলা আছে, কি বলা আছে? Celebrate team success. Like, we lead teams by standing behind them. হ্যাঁ, কোন থেকে গাইড করার? তার মানে বুঝতে পেরেছি, আমরা নর্মালি লিডার যিনি থাকেন উনি তো সামনে থাকার কথা, তাই না? কিন্তু আসলে আমরা যারা সার্ভেন্ট লিডার, আমরা টিমের প্রায়োরিটি সবার আগে দিচ্ছি। হ্যাঁ, টিমের ভালো, টিমের গ্রোথ, এটা আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি। আমি আসলে যদিও লিডার, আই এম ওয়ার্কিং ফ্রম দ্য বিহাইন্ড। আমি আসলে নিজে ক্রেডিট নেওয়ার জন্য কাজ করি না, বরঞ্চ আমার টিমের লোকজনকে আমি ক্রেডিট দিই। সো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি অক্সিমরনিক কোট। যদি আমি লিডার, কিন্তু আমি আসলে নিজেকে লিডার বলতেছি না, আমি সার্ভেন্ট। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলা হয় অক্সিমরনিক কোট, যেটার মিনিংটা খালি চোখে মনে হয় এক ধরনের, কিন্তু আসলে ডিপার মিনিং আছে এটার। ঠিক আছে,
দেখেন এই যে সার্ভেন্ট লিডারের একটা ভিডিও আছে, এই ভিডিওটাতে কোনো সাউন্ড নাই। এটা বোধহয় অনেকে দেখেছেন, লিঙ্কডইনে বোধহয় আছে। দেখেন টার্কির রাস্তা পার হয়েছে, যিনি লিডার উনি গাড়ি কিন্তু সব দাঁড় করায় দিচ্ছে লেজ উঁচায়, সব গাড়ি কিন্তু স্টপ। তার টিমের সবাই যাচ্ছে কিনা দেখছে। কিন্তু ও তো সামনে আছে। ঠিক আছে, তারপর সবার লাস্টে পাবো। সো দেখেছি। সো এটা কিন্তু জাস্ট সার্ভেন্ট লিডারের একটা ছোট্ট 10 সেকেন্ডের ভিডিও আর কি। Alright. এখানে দেখেন কিছু কথা আছে, এটা একটা ইউটিউবের ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়েছি, কথাগুলো সুন্দর। দেখেন টিমকে ডেভেলপ করব, তাই না? পানি দেওয়া টবে গাছে, সাপোর্ট দেব, তারপর প্রোটেক্ট করব, তারপর রিমুভ ইম্পেডিমেন্ট, আগাছা দূর করব, এবং ফেসিলেট চেঞ্জ কিংবা টিমের আসলে গ্রোথ করব ট্রেনিং, এডুকেশন, কোচিং এর থ্রুতে। হ্যাঁ, এটা হচ্ছে সার দেওয়া। স্ক্রাম মাস্টার প্রোটেক্ট করে কিভাবে? স্ক্রাম মাস্টার প্রোটেক্ট করে কিভাবে? ওর তো কাজ হচ্ছে যে সবকিছু হচ্ছে নাকি দেখা। হ্যাঁ তো এখানে প্রোটেকশনও কিভাবে? ওনার তো ওইরকম কোনো রোল নাই। আছে আছে, আপনার যাতে এমন কিছু কাজ আছে, ধরেন কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেটা আসলে আপনি যেহেতু ফ্রি, আপনি তো ডেভেলপমেন্ট করছেন না ধরেন, হ্যাঁ নর্মাল স্ক্রাম মাস্টার ডেভেলপমেন্ট করার কথা না, কাজ করার কথা না, উনি আসলে অন্য কাজগুলো করবেন। সো কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট দিতে হবে, হ্যাঁ বা একটা প্রেজেন্টেশন দিতে হবে, সেটা আপনি বানান, আপনার টিমকে ইনভলভ না করে, যেহেতু টিম এখন কাজের মধ্যে ইনভলভ। সো আপনি টিমকে প্রোটেক্ট করলেন যাতে তারা কাজ ঠিকমতো করে, আমি এই ছোট্ট কাজটা আমি করে ফেলি, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা, এরকম আর কি। আচ্ছা, টিম কম্পোজিশন নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, তাই না? এই যে আমরা বলেছিলাম অ্যাজাইল টিম হবে সেলফ অর্গানাইজিং, সেলফ ম্যানেজিং, সেলফ কন্ট্রোল। এই শব্দগুলো একটু মনে রাখি, এগুলো প্রশ্নের মধ্যে পাবেন কিন্তু। সেলফ অর্গানাইজ, কেউ বাইরে থেকে তাকে বলতে হবে না, সে নিজেই অর্গানাইজ হবে প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ অ্যাডাপ্ট করবে। সেলফ ম্যানেজিং, নিজেরাই নিজে ম্যানেজ করবে, নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করবে। এবং টিমের সাইজ বলেছিলাম 3 থেকে 9 বা ম্যাক্সিমাম 11। তারপর টিমটা বেস্ট এফেক্টিভ হওয়ার জন্য কো-লোকেটেড হতে হবে, ঠিক আছে? টিম স্পেসে কো-লোকেটেড হতে হবে, সবাই যদি একই প্লেসে আমরা কাজ করি তাহলে বেটার হবে। সব জায়গায় সম্ভব না, কিন্তু এটা আসলে বেটার অপশন, মানে বেস্ট অপশন আমরা বলতেছি। এবং টিমটা ক্রস ফাংশনাল হবে, এটা বলেছিলাম তাই না? ক্রস ফাংশনাল মনে আছে? হ্যাঁ, ক্রস ফাংশনাল। তার মানে টিমটার মধ্যে এমন স্কিল সেট আছে যে এই যে কাজটা আমরা নিয়েছি এটা করার জন্য বাইরের কারো হেল্প লাগবে না, উই আর এনাফ। অলরাইট, তারপর জেনারেলাইজিং স্পেশালিস্ট, ওই যে দেখেন আমরা বলেছিলাম টি শেপ এবং আই শেপ, তাই না? সেটা এখানে আছে। তারপর ব্রোকেন কম্প বলেছিলাম, পেইন ড্রিপ বলিনি, পেইন ড্রিপটা আমি সামনে দেখাবো। হ্যাঁ, ব্রোকেন কম্পের মধ্যে একটা বিষয়। ডান দিকে একটা ছবি দেখা যাচ্ছে, দেখেছেন? খুবই হালকা ভাবে দেখা যাচ্ছে, এটা রিতা মালকায়ের বই থেকে নেওয়া। এই যে আমি এই যে দেখাচ্ছে যে একজন এক্সপার্ট, সে শুধু ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু বাকি কোথাও তার কোনো এক্সপার্টিস নাই, এটা হচ্ছে আই শেপ। আর টি শেপ মানে আমি আসলে ডেভেলপমেন্টের ডেপথ অফ নলেজ আছে, আবার ব্রেথ অফ নলেজ আছে, অ্যানালাইসিস এবং কোয়ালিটেশন আছে, যেটা হাত উঁচু করে দেখাচ্ছে। হ্যাঁ, টি শেপ। সো টি শেপটা আমরা আসলে বেশি প্রেফার করছি অ্যাজাইল টিমে। এরপর দেখেন কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাজাইলে গ্লোসারিটা ম্যান্ডেটরি। অ্যাজাইলে যে গ্লোসারি আছে এটা প্রতিটা টার্ম পড়া এবং বোঝা, মুখস্থ করা না, পড়া এবং বোঝাটা ম্যান্ডেটরি। সো এরকম 3টা টার্ম দেখবেন আছে, এটা টিমের সাথে যায়, এই জন্য আমি এখানে লিখেছি। একটা হচ্ছে পেয়ারিং। পেয়ারিং শব্দের অর্থ কি? দুইজন মিলে, তাই না? পেয়ার, দুইজন। এটা আমরা কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময় করি, যে একজন সিনিয়র একজন জুনিয়রকে আমরা দিই, তাই না? যাতে দুইজন মিলে শিখতে পারে কাজ করে করে। পেয়ারিং মানে, এখানে পেয়ারিং মানে হচ্ছে যে ধরেন একজনের কোনো হেল্প লাগবে, তাহলে আমি আর একজন, দুইজন মিলে এই কাজটা করছি, এটাকে বলা হয় পেয়ারিং। এই পেয়ারিং আইডিয়াটা আসলে আসছে এক্সট্রিম প্রোগ্রামিং থেকে, এক্সপি থেকে। এক্সপি আমরা দেখেছিলাম কিন্তু এখনো পড়িনি, সামনে আছে এক্সট্রিম প্রোগ্রামিং। এজেন্ট তো বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছে, বিভিন্ন প্র্যাকটিস নিয়েছে। এক্সপি এক্সট্রিম প্রোগ্রামিং ইউজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওদের একটা প্র্যাকটিস হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। তার মানে একটা পিসি থাকে, সেই পিসিতে দুইজন মিলে কাজ করে, একজন যখন কোডিং করে আরেকজন পাশে থেকে জাস্ট তাকে সাজেস্ট করে, অ্যাডভাইস দেয়। হ্যাঁ, সো যিনি আসলে পাশে বসে থাকেন তাকে বলা হয় নেভিগেটর, আর যিনি কোডিং করেন তাকে বলা হয় ড্রাইভার। বাস দেখেছে না, হেল্পার এবং ড্রাইভার থাকে।
এরপরে আধা ঘন্টা বা 40 মিনিটস পরে যিনি ড্রাইভার রোলে ছিলেন উনি এখন হেল্পার হয়ে যাবে, মানে নেভিগেটর হবে। উনি নির্দেশনা দিবেন, এটা করো, এখানে এটা ভুল হয়েছে, এটা আরো বেটার ওয়েতে করা যায়, দুইজন মিলে করবেন। আর যিনি হেল্পার ছিলেন বা নেভিগেটর ছিলেন উনি এখন ড্রাইভার হবেন। এটাকে আমরা বলি না, একটা ইংলিশে প্রবাদও আছে, টু হেড ইজ বেটার দেন ওয়ান। পেয়ার প্রোগ্রামিং আইডিয়া হচ্ছে যে আমরা দুইজন মিলে যদি করি তাহলে বেটার কোয়ালিটি ফুল ডেলিভারি হবে। ঠিক আছে, তো এটা অনেকে অ্যাজাইল টিম প্র্যাকটিস করে, এটাকে আমরা বলতেছি পেয়ারিং। আচ্ছা, আর একটা টার্ম আছে দেখেন, সোয়ামিং। সোয়ামিং শব্দ অর্থ কি? পেয়ারের চেয়ে একটু বড়। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে ঝাঁক। ওই যে আমরা বলি না পাখির ঝাঁক বা পোকার ঝাঁক, অনেকগুলো একসাথে উঠতে থাকে। হ্যাঁ, সোয়ামিং মানে হচ্ছে যে আসলে কারো কোনো একটা প্রবলেম হয়েছে, ইম্পিডিমেন্ট হয়েছে, বাধা, সে মানে পারতেছে না, বটলনেক হয়েছে, তাহলে কয়েকজন মিলে ওই কাজটা তাকে হেল্প করে ওটা আমরা ইম্পিডিমেন্টটা দূর করলাম, এটাকে বলা হয় সোয়ামিং। ঠিক আছে, এই কাছাকাছি একটা টার্ম হচ্ছে মবিং। মবিং মানে হচ্ছে যে এটাও সেম, মবিং মানে অনেকজন মিলে কাজ করা। এই টার্মটা মবিংটা করা হয় দুইটা, একটু পার্থক্য আছে, একটু অ্যাজেল প্র্যাকটিস গেটে গ্লোসারি দেখবেন। সোয়ামিং হচ্ছে যদি কেউ বটল নেকে পড়ে যায় বা ইম্পিডিমেন্টে পড়ে যায়, তাইলে আমরা সোয়ামিং করে তাকে হেল্প করব কয়েকজন মিলে, দুইয়ের অধিক, দুই হলে তো প্যারিং। আর মবিং মানে হচ্ছে কোন একটা ফিচার একজনকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আসলে ফিচারটা এত বড় যে মনে হচ্ছে যে সে একা কমপ্লিট করতে পারবে না, করলে টাইমের মধ্যে হবে না, তাইলে আমরা কয়েকজন মিলে তাকে হেল্প করে ওই বড় ফিচারটা শেষ করলাম, এটাকে বলা হচ্ছে মুভিং। ঠিক আছে, একটা হচ্ছে বটলনেক নিয়ে বা ইম্পিডিমেন্ট দূর করা নিয়ে, সেটা হচ্ছে সোয়ামিং। আর মুভিংটা হচ্ছে যদি আমরা কোন একটা বড় ফিচার যেটা আসলে কয়েকজন মিলে করলে আরো ফাস্টার হবে, সেটাকে আমরা বলতেছি মুভিং। এই কয়েকটা জিনিস কিন্তু অ্যাজাইল টিম অলওয়েজ প্র্যাকটিস করে। ওই যে আমরা ডেইলি স্টার্ট আপ যখন বলি কোলাবোরেশন মিটিং, তখনই কিন্তু এটা বোঝা যায়, ডিসিশন চলে আসে, বা আমরা বুঝতে পারি যে কার হেল্প লাগবে, বা একজন ঠিক করবে যে ভাই আমি তো আটকে গেছি, আমার একটা হেল্প লাগবে, তখন আসলে 2-3 জন তাকে হেল্প করবে। এটা আমরা বলতেছি ডেইলি স্টার্ট আপে কোলাবোরেশনটা আর কি। অলরাইট, আচ্ছা, এটা কি ওই কোয়েরি 2-3 জন মিলে সলভ করবে নাকি বাইরে থেকে আসবে আবার? কোনটা বলেন তো, আবার মিস হলো প্রশ্নটা। প্রশ্নটা আমি বলতে চাচ্ছি, কেউ যদি একটা বটল নেকে পড়ে, ধরেন একটা 9 জনের টিমই আছে, সে বললো আমি পারছি না, তো এটা কি ওই টিমের ভিতরেই 2-3 জন মিলে 4-5 জন মিলে সলভ করে দিবে? বাইরে থেকে তো আসবে না। বাইরে থেকে না, ওই টিমের মধ্যে, যেহেতু সেলফ ম্যানেজ, সেলফ কন্ট্রোল এবং হচ্ছে কোর্স ফাংশন, তারাই করবে, হ্যাঁ, বাইরে না। আর মবিং এ একই, সেম একই, সবাই টিমের ভিতরে। মব অর্থ অ্যাকচুয়ালি আসলে হচ্ছে একই মতাদর্শের পুরো টিম। বলে না যে মব মানে যে গ্যাং, যে সব যত সদস্য থাকে সব যখন একসাথে ইয়ে হয় তখন ওইটাকে বলা হয় মব। সবাই থাকে একই মতাদর্শের। আপনি বাইরে তো আসছে না, বাইরে কেউ আসছে না, ওই ফিচারটা যেহেতু আটকে গেছে, সবাই মিলে ওই ফিচারটা সলভ করবে সবাই। এটা একটা টার্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, সেটা বলা হয় মব প্রোগ্রামিং। মব প্রোগ্রামিং এ দেখা যায় যে একটা মাত্র মেশিন এবং একটা মাত্র কিবোর্ড, আর 5-6 জন মিলে একটা বড় ডেস্কটপে আমরা কাজ করতেছি, একটা কিবোর্ড দিয়ে সবাই ওখানে ইনপুট দিচ্ছি প্রবলেমটা সলভ করার জন্য। এটাকে আসলে মব প্রোগ্রামিং বলা হয়, সেখান থেকে টার্মটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে একটা ছোট এক্সারসাইজ ছিল, আমরা একটু স্কিপ করি, পরে কোনো একটা সময় করব। হ্যাঁ, এটার উদ্দেশ্য হচ্ছে আসলে অ্যাজাইলে আসলে একটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে কয়টা বাজে, আমি বোধহয় টাইম পার হয়ে গেল নাকি? ও, অনেক বেজে গেছে তো। আমরা মনে হয় মানে আজকে 15 মিনিট ক্লাসকে ব্রেক দিয়ে দিই নাকি, কিন্তু অ্যাজাইল শেষ করতে পারলাম না দেখতেছি। ঠিক আছে, আমরা একটু 15 মিনিট ক্লাস নিয়ে আজকে একবারে ছুটি নেই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা নিয়ে আমি নেক্সট ক্লাসে শুরুতেই আমরা একটু আলোচনা করবো, যে এই টেবিলটা করলাম না, পরে আমরা দেখবো। হ্যাঁ, এটার মিনিংটা কি তখন আলোচনা করবো। আচ্ছা, তাহলে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু এখানে যে ওগুলো কিন্তু এলাবোরেশনটা আছে এখানে, মানে ডেফিনেশনটা অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে আমি নিয়েছি, আপনারা এগুলো একটু পড়বেন আর কি। এখানে আরেকটা নতুন টার্ম পাচ্ছি আমরা, এই যে ব্রোকেন প্রম্পট পদ্ধতি জানি।
আরেকটা নাম হচ্ছে পেইন্ট ড্রিপ। এই যে দেখেন ডান দিকের ছবিটা আমি দিয়ে রেখেছি, পেইন্ট ড্রিপ। এটা কিন্তু একটা ছবি আঁকার একটা টেকনিক আসলে। হ্যাঁ, যারা আর্টিস্ট তারা আসলে কি করে, টিউবটা আপনার ক্যানভাসের উপরে ছেড়ে দেয়। হ্যাঁ, তারপরে এই যে ধরুন ব্লু, গ্রিন এরকম বিভিন্ন কালারের ছেড়ে দিয়েছে, ওইটা এখন ড্রিপ করে কিন্তু নামতেছে, দেখেছেন না, ড্রিপ করে নামতেছে। তারপরে এর কারণে কিন্তু ঘনত্ব ডিফারেন্ট হচ্ছে আর কি, এবং তারপরে কিন্তু ছবি আঁকাটা শুরু হয়। এটাকে বলা পেইন্ট, হ্যাঁ, আবার পেইন্ট ড্রিপ টেকনিক বলা হয় আর কি। সেই পেইন্ট ড্রিপটার মিনিংটা কি আসলে, অ্যাজেলের সাথে কি রিলেশন? আমরা বলতেছি যে ওই যে টি শেপ, ব্রোকেন কম, এটাও কিন্তু এক ধরনের, যে আমি তার মানে হচ্ছে যে আমি আসলে হয়তো এই যে এখানে আমি খুব ডিপ নলেজ আছে, আবার কিন্তু যখন নলেজ দেখেছে তখন আমি আবার এই অন্য একটা কম্পিটেন্সি আমি আবার ডেভেলপ করছি, আবার পরে আবার আটটা ডিফারেন্ট কম্পিটেন্সি আমি ডেভেলপ করছি। হ্যাঁ, এইভাবে কিন্তু এটাকে আমরা বলতেছি পেইন্ট ড্রিপ। ঠিক আছে, অরিত্র, তার মানে আমাদের মাল্টিপল স্কিল আমরা আসলে বা কম্পিটেন্সি ডেভেলপ করছি। হ্যাঁ, এইটাকে আমরা বলতেছি পেইন্ট ড্রিপ। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে স্পাইক। স্পাইক টার্মটা একটু আমরা রাখি। স্পাইক মানে হচ্ছে কোন একটা এক্সপেরিমেন্ট চালানো। হ্যাঁ, কোন একটা অল্প সময়ের মধ্যে কয়েকজন মিলে একটা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখা যে এই আর্কিটেকচার ডিজাইন বা এই অপশনটা আমাদের জন্য ঠিক আছে কিনা, ফিজিবল কিনা, ভায়াবল কিনা। হ্যাঁ, এইটার জন্য কয়েকজন মিলে একটা নির্দিষ্ট সময়ে আমরা, এটা নর্মাল কাজ না কিন্তু, আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখতেছি যে এই যে আমরা স্টেপ গুলো নিচ্ছি বা এই যে আর্কিটেকচারটা আমরা সিলেক্ট করেছি, হ্যাঁ, বা এই মেথডটা সিলেক্ট করেছি, এটা আসলে আমাদের জন্য ভায়াবল কিনা। এটার জন্য আমরা খুব কুইকলি একটা এক্সপেরিমেন্ট চালাই কয়েকজন মিলে, সবাই ফোকাস থেকে। এটাকে বলা হয় স্পাইক। তাহলে স্পাইক যদি আমরা এমনি দেখি, স্পাইক মানে কি, যদি আমরা ছবি আঁকি কি হয়, মানে ভোল্টেজে আমরা স্পাইক হয় না, এরকম দেখা যায় স্পাইক। তার মানে আমরা একটা অল্প সময়ের জন্য কয়েকজন মিলে, হ্যাঁ, অনেক এফোর্ট দিচ্ছি কোন একটা সলিউশন, হ্যাঁ, বা কোন একটা অপশন আমাদের জন্য ফিট কিনা, ভায়াবল কিনা, এটা বের করার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। এটাকে আমরা বলি স্পাইক অ্যাজ এ। ঠিক আছে, এই যে এখানে একটা টেবিল আছে দেখবেন, এই টেবিলটা এখন পড়ে আসলে লাভ হবে না। মানে একটা অ্যাজাইল টিমের, সাকসেসফুল অ্যাজাইল টিমের অ্যাক্টিভিটিস গুলো কি কি, এই যে দেখেন অলরেডি আমরা পড়েছি কিন্তু, তাই না? টিমটা ডেডিকেটেড হতে হবে, ক্রস ফাংশনাল হতে হবে, কো-লোকেটেড হতে হবে, জেনারেলাইজড মিক্সড হতে হবে, জেনারেলাইজড স্পেশালিস্টদের, জেনারেলাইজড এবং যারা স্পেশালিস্ট দুইটা মিলে জেনারেলাইজড স্পেশালিস্ট হতে হবে, এবং স্টেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট হতে হবে। তার মানে টিম আজকে আছে কালকে নাই, হ্যাঁ, তারপরে অফিসের চেহারা চেঞ্জ করে ফেলতেছি, এগুলো যাতে না হয়। যদি এগুলো আমরা মেনটেন করতে পারি এই অ্যাট্রিবিউট গুলো, তাহলে আসলে, হ্যাঁ, এই গোলগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো এটা অবশ্যই করবো। প্রতিটা টেবিল কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজাইল প্র্যাকটিস গাইডের। যেমন ডেডিকেটেড পিপল, এটা গোল কি, ইনক্রিজ ফোকাস এন্ড প্রোডাক্টিভিটি। ডেডিকেটেড হলে যদি মানে অনেকদিন ধরে একটা টিম থাকে, আপনারা খেলায় দেখবেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলায় কি হয়, আমরা সহজে টিম কিন্তু চেঞ্জ করতে চাই না, তাই না? তাহলে টিমের পারফরমেন্সটা কিন্তু অনেক বাড়ে। সো সেটাকে, সেই জন্য আমরা ডেডিকেটেড পিপল বলছি। স্মল টিম, ফিউয়ার দ্যান 10 পিপল, হ্যাঁ, ডেডিকেট করে দিই আমরা, যেটা আসলে অ্যাজাইলের প্র্যাকটিস, এরকম আর কি। সেগুলো একটু আমরা জাস্ট পড়ে নেব। আচ্ছা, এরপরে দেখেন আমরা অ্যাজাইল রোল গুলো আলোচনা করেছি না, ক্রস ফাংশনাল টিম মেম্বার, যেটাকে আমি কি বলেছিলাম, জাস্ট ডেভেলপমেন্ট টিম কিংবা টিম। সো এখানে দেখবেন আমরা অলরেডি আলোচনা করেছি অ্যাকাউন্টেবল অ্যাবাউট হাউ। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ডিটেল আছে, আমি যা ক্লাসে বলেছি এগুলো হয়তো মনে নাও থাকতে পারে, পরে ভিডিও দেখলে মনে আসবে, কিন্তু এখানে বেশিরভাগ কথাবার্তা লেখা আছে কিন্তু। এটা হচ্ছে টিম কিংবা ডেভেলপমেন্ট টিম। আর তারপর হচ্ছে প্রোডাক্ট ওনার, যেটা আমরা বলেছিলাম হোয়াট এবং ভ্যালু। ভ্যালু মানে কি, ওয়াই, একটু পাশে লিখে রাখেন, ওয়াই, অ্যাকাউন্টেবল ফর ওয়াই অ্যান্ড হোয়াট। এবং প্রোডাক্টের ভিশন তৈরি করা হচ্ছে প্রোডাক্ট ওনার, আমরা কোথায় রিচ করতে চাই। এবং রোড ম্যাপ মানে হচ্ছে ওই ভিশনটা আমরা কোন কোন স্টেপে যাব, টাইম লাইনটা কি, 6 মাসে কোথায় যাব, তারপরে 1 বছরে কোথায় পৌঁছবো, 1.5 বছরে আমরা কোথায় পৌঁছবো, এটা হচ্ছে রোড ম্যাপ। এবং ওই যে আমরা বলেছিলাম প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা, কিউরেট করা। কিউরেট মানে কি, হ্যাঁ, ওই চেঞ্জ করা, প্রায়োরিটি চেঞ্জ করা, এই সবগুলোকে আমরা
কিউরেটিং বলতেছি। তো এটার দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট ওনার। সেগুলো সব স্লাইডে আছে, আপনারা যেহেতু আমরা ক্লাসে প্রায় অনেক কথা বলেছি, পড়লে এখন আর রিলেট করতে পারবেন। এরপরে প্রোডাক্ট ওনারে দেখেন, যিনি প্রোডাক্ট ওনার হবেন তাকে দেখে কিন্তু আমি বলেছি যে আই এম অ্যাভেলেবল, মানে তাকে 50% টাইম টিমের সাথে 50% টাইম কাস্টমার সাথে দিতে হবে, এবং তার মেইন ফোকাস থাকবে কি, মেইন ফোকাস কি, ম্যাক্সিমাইজ ভ্যালু, এবং যে প্রোডাক্টটা বা যে কাজটা করা হচ্ছে সেই ব্যাপারে তার ভালো নলেজ থাকতে হবে, নাহলে কিন্তু প্রোডাক্ট ওনার হওয়া যাবে না। এই জন্য প্রোডাক্ট ওনার কিন্তু বেশ ভালো একটা সিনিয়র টাইপ রোল, যিনি আসলে প্রোডাক্টটা বোঝেন বা সিস্টেম যেটা বানানো হচ্ছে ওইটা ইনস এন্ড আউট সবচেয়ে ভালো বোঝেন। এবং আমরা বলেছিলাম যে প্রোডাক্ট ওনার আসলে মানে এরকম হবে যে কাস্টমারের নিডটাকে ট্রান্সলেট করে ডেভেলপমেন্ট টিমকে বোঝাতে পারবে, এরকম কিন্তু আমরা লোক প্রোডাক্ট ওনার চাচ্ছি। হ্যাঁ, ইন্টারপ্রেটার হতে হবে। তারপরে তার কিন্তু অথরিটি থাকতে হবে। এই যে আমি বলতেছি যে প্রোডাক্ট ব্যাকলগে এইটা টপে থাকবে, এইটা এর পরে থাকবে, এইটার পরে থাকবে, এটা যদি আমি অথরিটিটাকে না দেই তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। সো এরকম অথরিটি পার্সনকে আসলে প্রোডাক্ট ওনার বানাতে হবে। ঠিক আছে, সো এগুলো এই স্লাইডটা একটু দেখে নেবেন, প্রোডাক্ট ওনারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। তারপরে যিনি স্ক্রাম মাস্টার তাকে আসলে অ্যাজ এ প্র্যাকটিস কার্ডে বলেছে টিম ফ্যাসিলিটেটর, বা স্ক্রাম মাস্টার বলি আমরা, টিম লিড বলি, বা প্রজেক্ট ম্যানেজার বলতে পারি। সো উনি আসলে প্রসেসের অ্যাকাউন্টেবল, তাই না? সব ইভেন্ট হচ্ছে কিনা, আর্টিফ্যাক্ট গুলো ঠিক করে ম্যানেজ হচ্ছে কিনা, এগুলো আসলে সব উনি এনশিওর করবেন। কোচিং দেওয়া, মেন্টরিং করানো, ফ্যাসিলিটেট করা, টিমকে প্রোটেক্ট করা, যেগুলো আগে পড়লাম সার্ভেন্ট লিডার হিসেবে। এবং এই রোলে যিনি প্লে করবেন উনি আসলে সার্ভেন্ট লিডার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর ওই যে টাস্ক বোর্ড, কানবান বোর্ড দিয়ে উনি ভিজিবল করবেন সমস্ত কাজগুলো, এবং ইম্পেডিমেন্ট রিমুভ করবেন। এই তারপরে দেখেন লাস্টের স্লাইড, এটা সেটা হচ্ছে টিম স্পেস নামে একটা শব্দ অ্যাজাইল ইউজ করা হয়। আমরা বললাম যে অ্যাজাইল টিমটা ডেডিকেটেড হতে হবে, এবং একটা টেবিলে আমরা একটু আগে দেখলাম যাতে মানে ওয়ার্কিং ক্লাস্টার যাতে ডিসরাপশন না হয়। হ্যাঁ, তো কো লোকেশন যদি হয়, মানে সবাই একই জায়গায় কাজ করে, তাহলে সবচেয়ে বেস্ট কাজ হয়। সবাই ছড়ানো ছিটানো থাকলে, কেউ এই অফিসে, কেউ আরেকটা অফিসে, কেউ অন্য ফ্লোরে, তাহলে সেই ইন্টারাকশন গুলো কম হয়। এবং একটা কমিউনিকেশন আছে যেটাকে বলা হয় অসমোটিক কমিউনিকেশন। কি জানেন হোয়াট ইজ অসমোটিক কমিউনিকেশন? এই প্রশ্ন কিন্তু একটা পরীক্ষায় পেতে পারেন, হোয়াট মানে অসমোটিক কমিউনিকেশন শব্দটা কি বুঝতে পেরেছি? অসমোসিস পড়েছিলেন না, বিপন নাকি যেন ব্যাপন প্রক্রিয়া, সেটার আর কি, অসমোসিস থেকে অসমোটিক। অবিশ্রবণ। হ্যাঁ, অবিশ্রবণ। হ্যাঁ, এইটাকে আমরা অনেক সময়, এটা এই অসমোটিক কমিউনিকেশনটা হচ্ছে যেটা আসলে এটা অন্য একটা টার্মও আছে, এটা আমরা মনে আসতেছি না। আমরা যখন একটা একই জায়গায় সবাই কাজ করি, হ্যাঁ, তখন আমরা কি এরকম হয় না, ওভার, এই শব্দটা মনে আসছে এখন, ওভার হেয়ার। ওভার হেয়ার শব্দ একটা আছে না, ওভার হেয়ার, মানে আমাকে বলে নাই কিন্তু আমি শুনলাম, আছে না? যখন আপনি একই জায়গায় সবাই মিলে কাজ করবেন, তখন ধরেন আপনার পাশে একজন কাজ করতেছে, সে আপনার সার্ভারে কোন একটা আপডেট দিবে। এখন যখন সার্ভারে সে আপডেট দিতে গেছে, তখন সে প্রোডাক্ট মানে সিস্টেম অ্যাডমিনকে ফোন দিয়েছে যে এখন আমি সার্ভারে আপডেট দেবো। সিস্টেম অ্যাডমিন বললো যে এখন আসলে আমি আধা ঘন্টার জন্য একটা প্যাচ দিয়েছি, এখন সার্ভারটা এখন কোনো আপডেট দিয়েন না। বুঝতে পেরেছি? এখন এই শব্দটা, এই কথাটা কিন্তু আমি পাশে আরেকজন বসে আছি, সে কিন্তু শুনলাম। শুনে কি করবো আমি? তার মানে আমিও ভাবছিলাম যে 10 মিনিট পর আমি প্রোডাকশনে কোনো কিছু একটা আপডেট দেবো, কিন্তু যেহেতু এখন শুনলাম পাশ থেকে যে অলরেডি আধা ঘন্টা এটা বন্ধ থাকবে, তাহলে কিন্তু আমি কি করব? এই 20 মিনিট অন্য কাজ করব, আধা ঘন্টা অন্য কাজ করব, তারপরে আমি প্রোডাকশনে দেব। এই যে আমি ইনফরমেশন বা নলেজটা পেলাম, এটাকে আমরা বলি অসমোটিক কমিউনিকেশনের থ্রুতে পেলাম, ওভার হেয়ার করে পেলাম। এটা তখনই পসিবল যখন টিমটা কো-লোকেটেড হয়, নলেজ শেয়ারিংটা সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু অ্যাজাইল টিম অলওয়েজ প্র্যাকটিস করে যাতে সবাই কো-লোকেটেড। আবার অ্যাজাইলের টিম স্পেসটা কিরকম হবে, মানে অফিস স্পেসটা কিরকম হবে, তারও কিন্তু নানান ধরনের ডিজাইন আছে। কিন্তু এগুলো আপনারা একটু সার্চ দিলেই পাবেন যে অ্যাজাইল অফিসের আর্কিটেকচার ডিজাইন কিরকম হবে, সার্চ দিলেই পাবেন কিন্তু। সো এটাকে অ্যাজাইল টিম, তার স্পেসটাকে বলে টিম স্পেস। শব্দটা সুন্দর কিন্তু, টিম স্পেস, টিম যেখানে বসে কাজ করে, কোলোকেটেড হতে হবে। এবং একটা প্র্যাকটিস আছে কেপস এন্ড কমন্স, তার মানে আমার অফিস স্পেসটা এরকম হবে, সবাই খেয়াল করেন যে এখানে কেপস আছে,
মানে আমার কি আছে, ডেস্ক আছে বা আমার কিউবিকল আছে, আমি এখানে কাজ করছি, এখানে কাজ করছি, এখানে কাজ করছি। আর এই পাশে বা মাঝখানে একটা গোল টেবিল আছে, যখন কারো মিটিং লাগবে, যেটা আসলে হয়তো সাউন্ড প্রুফ আছে, আমরা যখন মিটিং লাগবে তাহলে আমরা সবাই এখানে চলে এসে মিটিং করব, যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। তার মানে আমি যখন কনসেন্ট্রেট নিয়ে কাজ করব তখন আমি কেভে ঢুকে যাব, কেভে। আর যখন মিটিং লাগবে আমার, তখন আমরা কমন্স প্লেসে চলে আসবো। এই আইডিয়াটাকে অ্যাজেলে বলা হয় কেভস এন্ড কমন্স। সবাই বুঝতে পেরেছি? আর এখানে দেখেন দুইটা টার্ম আপনারা অ্যাজেল প্র্যাকটিস গাইডে পাবেন, ডিস্ট্রিবিউটেড টিম আর ডিসপার্স টিম। সবে আমরা জানি যে কোভিডে কিন্তু আমরা কোলোকেশনে কাজ করেছি, কোভিডে কোলোকেটেড হয়ে আমরা তো অনলাইনে ভার্চুয়ালি কাজ করেছি। এবং অ্যাজাইল টিম যেহেতু আইটিতে ইউজ হয়, বাংলাদেশের হাজার হাজার ছেলেপেলে কিন্তু আউটসোর্সিং এর কাজ করে, তাই না? বাংলাদেশ থেকে, গ্রাম থেকে লোকজন কাজ করতেছে। সো দে আর কোলোকেটেড না, কিন্তু টেকনোলজিক্যালি তারা লোকেটেড। এই যে আমরা টেকনোলজি ভার্চুয়ালি যদি কানেক্টেড হই, তার আসলে দুইটা মডালিটি আছে দেখেন। একটাকে বলে আমরা ডিস্ট্রিবিউটেড টিম, একটাকে বলে আমরা ডিসপার্স টিম। এই যে ছবিটা দেখলে বুঝতে পারবেন, ডিস্ট্রিবিউটেড মানে ধরেন টিমের মধ্যে 9 জন লোক আছে, 3 জন একটা জায়গায় আছে, 3 জন অন্য জায়গায়, আর 3 জন অন্য জায়গায়। এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড টিম, মানে টিমগুলোই 3টা বা 4টা জায়গায় আছে, কেউ সিঙ্গাপুরে, কেউ ঢাকায়, কেউ হয়তো আমেরিকায়। 3টা টিমেই জয়েন্টলি কাজ করতেছে কোন একটা প্রোডাক্টের উপরে। এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড টিম। টিমগুলোই বিভিন্ন জায়গায় আছে। আর ডিসপার্স টিম মানে কি? ছবি দেখে কি বুঝতেছি বলেন তো? ডিসপার্স টিমের individual different location. ইন্ডিভিজুয়ালি সেপারেট জায়গায় আছে। হ্যাঁ, কিন্তু 4 জন মিলে আসলে আমরা একটা টিম, এটাকে বলে আমরা ডিসপার্স টিম। ঠিক আছে? সেই ডিস্ট্রিবিউটেড টিমের মধ্যে দেখেন এখানে দুইটা আবার শব্দ পাবেন। একটা হচ্ছে রিমোট পেয়ারিং, ওই যে আমরা একটু পেয়ারিং বললাম যে পাশাপাশি বসে আমরা কাজ করবো, নেভিগেটর এবং ড্রাইভার। সিমিলারলি অনলাইনে এটা করতে পারি না আমরা? অলওয়েজ করে আসতেছি আমরা, জুমে বা ইয়াতে শেয়ার করে কিন্তু কাজ করতেছি, 2 জন মিলে কাজ করতেছি। হ্যাঁ, তো সেটাকে বলা হয় রিমোট পেয়ারিং। আর একটা হচ্ছে ফিশবল উইন্ডো। কেউ কি টম ক্রুজের মুভি দেখছেন? টম ক্রুজের বয়স কত হলো? বোধহয় 60 হলো না, তারপর দেখবেন যে মানে ফাইট করতেছে একদম, সেই মিশন কত 6 না 7 করছে। মানে ও ছাড়া বোধহয় অ্যাকশন নিয়ে খুব একটা ভালো নাই। ও আর একটা ইয়ে আছে, ওটা কে জানো, ওই যে ইয়া করছিল, বলে গেলাম, মিস্টার স্মিথ আর মিসেস স্মিথ। ব্র্যাড পিট। হ্যাঁ, ব্র্যাড পিট। এই দুইজনে মানে অ্যাকশন মুভিতে খুব ভালো মানায় আর কি। আচ্ছা, যাই হোক, ওর একটা মাইনরিটি রিপোর্ট নামে একটা মুভি আছে, দেখেছেন? অনেক আগে, মাইনরিটি রিপোর্ট। ওই মুভিতে দেখবেন যে ফিশবল ডায়াগ্রাম আছে, কিন্তু দেখা যায় যে কে কোথায় আছে না আছে। হ্যাঁ, ফিশবল ডায়াগ্রামটা হচ্ছে, ফিশবলটা কিরকম হয়, ওই যে ফিশবল নীল খেতে মাছ কিনি না আমরা, এরকম বোল আর কি, বোল সাইজ। এখন মনিটর পাওয়া যায়, ফিশবল মনিটর, এরকম কার্ভ। তার মানে আপনার রুমের মধ্যে এরকম কার্ভ আছে এবং সবাইকে দেখা যাচ্ছে যে কে কোথায় কাজ করতেছে। আপনার টিমে 9 জন, সবার ছবি আপনি দেখতে পাচ্ছেন। এট এনি টাইম ইউ ক্যান রিচ এনিওয়ান। আমার তোমার হেল্প লাগবে, ওকে নক করলেন, এবং সবাই যখন সবাইকে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু কাজের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। এইটাকে আমরা বলি ফিশবল। হ্যাঁ, নামটা কি ছিল? ফিশবল উইন্ডো। ঠিক আছে? তো এটাও কিন্তু আমরা যখন টেকনোলজি ইউজ করে মানে টিম তৈরি করব, তখন আমরা ফিশবল উইন্ডো ইউজ করতে পারি। তাইলে আসলে ওই রিমোটনেসের ইয়াটা থাকবে না, এবং ফেস টু ফেসের ইয়াটা কিন্তু পাচ্ছি। অ্যাজাইল না, সব জায়গায় কমিউনিকেশন সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে ফেস টু ফেস। তো সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, রিমোট পেয়ারিং মানে হচ্ছে যে জুম, এমএস টিম যখন নিড বেসিসে তখন সবাই এক হওয়া। সবাই আর না, দুইজন মিলে। পেয়ারিং মানে অলওয়েজ 2 জন। পেয়ার মানে তো। আচ্ছা আচ্ছা। আর এই ফিশ বলে কি, যতক্ষণ কাজ করবে ওরা সবাই 2 জনই অনলাইন সামনাসামনি থাকবে? 2 জন না, সবাই, মানে ওই যে 9-10 জন যে কাজ করতেছে সবাইকেই দেখা যাবে ছবি। আচ্ছা, সারাদিন কানেক্টেড আর কি? সারাদিন বা ওই সময়টাতে কানেক্টেড। কিংবা আপনারা ঠিক করে নিলেন, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে ঠিক করে নিলে আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, কিন্তু 1 ঘন্টা একসাথে কাজ করবেন। আচ্ছা, আমরা করি, জুমের মধ্যে করি না? জুমের সবার যদি ভিডিও অন রাখেন, এখানে কিন্তু আমরা আছি, কিন্তু সবার ভিডিও অন যদি থাকে তাহলে কিন্তু আমরা কানেক্টেড। আমি দেখেই প্রশ্ন করতে পারছি যে আপনি বলেন।
এরকম আর কি। আমরা তো 2-3 ঘন্টা একসাথে থাকলাম আর কি। হ্যাঁ, এরকম ব্যাপারটা। ওকে, দেখেন আপনারা কিন্তু নেক্সট যেটা, এটা কিন্তু আমি অলরেডি পড়িয়েছি, তাই না? আপনারা, আমার যেহেতু 9:30টা বেজে গেছে, আপনারা কিন্তু দেখেন, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই ফিগারটা আলোচনা করে আমি শেষ করব, তার আগে একটু দেখে দিই যে এই চ্যাপ্টারে কি আছে। এই যে আমরা ব্যাকলগ পড়েছি, আপনারা পড়ে নেবেন। অলরেডি আমি ব্যাকলগ নিয়ে অসংখ্য কথা বলেছি। এই ব্যাকলগের ছবি আছে, দেখবেন। এই যে আমি বলেছি যে সব আইটেম থাকে, এবং যে নিচের দিকে বড় থাকে, উপরের দিকে ছোট থাকে। হ্যাঁ, এগুলো দেখবেন বিভিন্ন শেপে আছে, এবং যে ডান দিকে সাইজটা থাকে স্টোরি পয়েন্টে বা টি শার্ট, এটা কিন্তু সবই আছে কিন্তু। এগুলো আপনারা একটু পড়ে নিবেন। এই যে ডিপ নিয়ে একটা শব্দ আছে, এটা নিয়ে আমি পরেও আলোচনা করব, কিন্তু আপনারা দেখে নিবেন, কারণ এগুলো আমি সব পড়িয়েছি আসলে। তারপরে যে গ্রুমিং এ কি করা হয়, এই যে এই কাজগুলো গ্রুমিং এ করা হয়, এই গ্রুমিং এর ছবি দিয়ে দেখিয়েছে যে কোনটা সরানো হয়, কোনটা প্রায়োরিটি চেঞ্জ হয়, এগুলো আমরা গ্রুমিং এ করি। এবং 10% টাইম, এই কথাটা কিন্তু এখানে আছে। এবং ছবি দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করেছি যে গ্রুমিং এ আসলে কি কি কাজ করা হয়। নতুন এই যে এগুলো ছবিগুলো দেখলে একটু বুঝতে পারবেন কিন্তু, এই যে আমরা নতুন কাজ নিয়ে আসি বা এস্টিমেট করি, কিংবা প্রায়োরিটি চেঞ্জ করি। হ্যাঁ, এক্সটার্নাল এবং ইন্টারনাল কাস্টমারকে ইনভলভ করি, এগুলো হচ্ছে গ্রুমিং এ করে থাকি আমরা। তারপর ইটারেশন প্ল্যানিং এ কি কি করি আমরা, হোয়াট, হোয়াই, হু, এগুলো কিন্তু করা এখানে আছে। এবং ছবির আকারে কিন্তু আমি এখানে আছে কিন্তু, দেখেন যে আমরা যে ব্যাকলগ আইটেম বা ইউজার স্টোরি, সেটাকে কিন্তু আমরা ওই হাউ এর সময় যখন আমরা হাউ করি, তখন কিন্তু আমরা টাস্ক, দিস আর দ্য টাস্ক। তার মানে এই ইউজার স্টোরিটা ডেলিভারি দেওয়ার জন্য এই 3টা টাস্ক করতে হবে। এবং যদি একটু ছোট দেখেন খুবই ক্লোজলি, দেখবেন এখানে একটা আওয়ার লেখা আছে, এটা করতে 5 ঘন্টা, এটা 8 ঘন্টা, এটা 6 ঘন্টা। এই কয়েক ঘন্টা মিলে আমি আসলে এই পিভিআইটা বা স্টোরিটা আমি ডেলিভারি দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছি? স্পিন ব্যাকলগে এই যে 3টা আইটেম নিয়েছি, এবং তার টাস্ক গুলো এই সব মিলে আসলে স্পিন ব্যাকলগ। এবং আমরা স্পিন গোলটা সবার উপরে লিখি, এই যে গোল হোয়াই। আজকে আমাদের শেষ করা উচিত ছিল, কিন্তু এই সাইড গুলো আর মুশকিল হয়ে যাবে। আপনারা দেখেন এক্সিকিউশনে যা যা বলেছি সবকিছু আছে, এগুলো আপনি একটু নিজে পড়ে নেবেন, তাই রিলেট করতে পারবেন। 15 মিনিটের মিটিং ডেটে স্টার্ট আপ, কি কি হয়, যে 3টি এজেন্ডা এখানে লেখা আছে কিন্তু। এবার এটা কিন্তু ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। ঠিক আছে, এই 3টা এজেন্ডা। তারপরে আমি বলেছি ডেইলি স্ট্যান্ড আপটা হয় কানবান বোর্ডের সামনে, এই যে এখানে দেখেন বোর্ড সামনে, কিন্তু সবাই গোল হয়ে দাঁড়িয়ে মিটিংটা করছি। ঠিক আছে, এবং কানবান ডেইলি স্ট্যান্ড আপে কিন্তু আমরা কোনো প্রবলেম সলভ করি না, এটা মনে রাখতে হবে। প্রবলেম গুলো আইডেন্টিফাই করি, কারণ সলভ করতে গেলে 15 মিনিটের মিটিং হবে না। যেটা প্রবলেম পরে ডিসকাস করতে হবে, এটা আমরা পার্কিং লটে রেখে দিই। আমরা গাড়ি কোথাও মিটিং এ গেলে কোথায় রাখি? পার্কিং লটে রাখি। তারপর আবার মিটিং শেষে আবার গাড়িটা নিয়ে চলে আসি। সিমিলারলি কোন একটা ডেইলি স্ট্যান্ড আপে যখন আমরা কোনো আইটেম পাই যেটা আসলে বড় ডিসকাশন লাগবে বা 2-3 জন মিলে মিটিং করতে হবে, সেটা আমরা পার্কিং লটে রেখে দিই। পার্কিং লট মানে হচ্ছে আর একটা, মানে একটা ডকুমেন্ট বা আর্টিফ্যাক্টস, যেখানে আমি বলে দিলাম যে টু ডু, ডুইং, ডান, এরকম একটা লিস্ট বানিয়ে রাখলাম, যেটা করতে হবে এখানে লিস্টে রেখে দিলাম। মিটিং শেষে আমরা তখন এই 2-3 জন মিলে এটা নিয়ে ডিসকাস করবো ডিটেইল। এটাকে বলে আমরা পার্কিং লট। ঠিক আছে, তারপর ইটারেশন রিভিউ, এটা আমরা প্রোডাক্টটা দেখাই, তাই না, কাস্টমারকে, বা ডেমনস্ট্রেশন করি। একটা কি নাম আছে দেখেন, রিভিউ করি আমরা। এবং এটাও কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট, তাই না? হ্যাঁ, আমি বারবার কিন্তু বলছি ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট বারবার কিন্তু ইউজ হবে। এটাও কিসের ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট? কিসের? প্রোডাক্টের, তাই না? যেটা আপনি বানালেন সেটার ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করে দেখা যায় ঠিক আছে কিনা। এরপরে রেট্রোস্পেক্টিভে আমরা যা বললাম একটু আগে, রেট্রোস্পেক্টিভে আমরা দেখেন সব কথাগুলো এখানে কিন্তু আছে। এই যে আমি একটু আগে ডাব্লিউ বললাম, এটা আছে, আর বাকি কয়েকটা আছে, এটা আমি পরে ক্লাসে আলোচনা হবে সামনে। এবার দেখেন এই যে কাইজেন আইটেম বলা আছে। হ্যাঁ, কাইজেন আইটেম, যে ইমপ্রুভমেন্ট যেটা আমরা করব, কাইজেন আইটেম। এবং এটাও কিন্তু একটা ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। কে বলতে পারবেন এটা কিসের ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট? এটা কিসের ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট? রেট্রোস্পেক্টিভটা টিমের এবং প্রসেসের। হ্যাঁ, মেইনলি প্রসেসের, টিমের পারফরমেন্সের। এটা কিন্তু চমৎকার বিষয়। অ্যাজাইলে কিন্তু ওই যে আমরা প্রিন্সিপাল গুলো কিভাবে এখানে বিল্ট ইন হয়ে গেছে, সবাই দেখতে পেরেছে, বুঝতে পারছেন? প্রিন্সিপাল গুলো কিভাবে স্ক্রাম করেছে,
ভিতরে অ্যাডজাস্ট করছে, মানে ইনকর্পোরেট করছে, আপনি কাজটা করবেন অটোমেটিকলি কিন্তু ইন্সপেক্টর অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। এবং রেট্রোস্পেক্টিভ হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। তার মানে প্রিন্সিপালটাকে আমরা কিভাবে নিয়েছি, তারপর আমরা 2 সপ্তাহের মধ্যে ডেলিভারি দেবো, 1 মাসের মধ্যে ডেলিভারি দেবো, এই প্রিন্সিপাল কিন্তু অটোমেটিকলি ইটারেশনের মধ্যে অলরেডি বিল্ট ইন। সো এই জন্য কিন্তু মানে স্ক্রামে এত পপুলার, কারণ ওখানে সব ভ্যালু এবং ইয়াগুলো সে আসলে অলরেডি ইয়া করে ফেলেছে। আর কি আছে এখানে, এই যে আমরা দেখেন এটা একটু দেখেন, একটু চমৎকার, মানে আমরা আসলে এই যে এটা আসলে দেওয়া আছে 10 দিনের, দেখবেন 10 দিনে আমরা কিভাবে কাজ হয়, এটা বোধহয় 10 দিন না 5 দিন, হ্যাঁ মোস্ট প্রবাবলি 2 উইকস এর একটা ইয়া দেওয়া আছে, হ্যাঁ ক্যালেন্ডার দেওয়া আছে, এরকম কিন্তু পাবলিশ করে অ্যাজাইল টিম, এবং এইভাবে কিন্তু ইভেন্ট গুলো হয়। ঠিক আছে, এই যে 2 সপ্তাহ আবার 2 সপ্তাহ, 4 weeks। হ্যাঁ 4 উইকস। সো এটা আসলে 2 সপ্তাহ 2 সপ্তাহ ইটারেশন, প্রথম সপ্তাহের স্পিন 1 করলাম, পরের স্পিন 2, এইভাবে কিন্তু একদম আমরা টাইম বক্স মেনটেন করে কিন্তু কাজগুলো করি। তো এই ক্যালেন্ডার গুলো আপনি পাবলিশ করতে পারেন একদম তারিখ ধরে ধরে। ঠিক আছে, আর স্ক্রাম নিয়ে আমরা যা পড়লাম সেটা কিন্তু এই যে এখানে অলরেডি আছে, এটা একটা টেবিলের মধ্যে আমি বলেছি 3টা রোল, 5টা ইভেন্ট, 3টা আর্টিফ্যাক্টস। এর সাথে অ্যাজাইল টিম আসলে নিজেরা, স্ক্রাম টিম নিজেরা 5টা ভ্যালু প্র্যাকটিস করে। মনে আছে ইয়া পিএমআই কয়টা ভ্যালু প্রমোট করে? পিএমআই 4টা, তাই না? 4টা ভ্যালু 12টা প্রিন্সিপাল। 4টা পিএমআই 4টা ভ্যালুস, রেসপেক্ট, রেসপন্সিবিলিটি, অনেস্টি, ফেয়ারনেস। আর এই স্ক্রামে দেখেন স্ক্রাম বলে যে 3 প্লেয়ারের উপর স্ক্রাম কাজ করে, দাঁড়িয়ে থাকে। এই 3টা প্লেয়ার যদি একটা মিসিং হয় তাহলে স্ক্রাম ভেঙে পড়বে। আমি বলেছিলাম এই 3টা টার্ম, এটাকে মনে রাখার উপর হচ্ছে টিয়া, ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। দেখেছেন না স্ক্রামের প্রতিটা ইভেন্ট কিভাবে ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট করছে? আর ট্রান্সপারেন্ট কি, কানবান বোর্ড, তারপরে পার্কিং লট, তারপরে আর সব আর্টিফ্যাক্টস, প্রোডাক্ট ব্যাকলগ অল কিন্তু ওপেন জায়গায় থাকবে যাতে সবকিছু ট্রান্সপারেন্ট থাকে। সেই 3টা যদি না থাকে স্ক্রাম বা অ্যাজাইল টিম আসলে ফেল করবে। এই 3টা কিন্তু স্ক্রাম নিজে তৈরি করেছে, স্ক্রামের পিলার, কিন্তু এটা আসলে অ্যাজাইলের যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য ট্রু, ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন, অ্যাডাপ্ট। এবং যে কোনো টিম এনভায়রনমেন্টে এই 3টা যদি না থাকে কাজ হবে? শুধু অ্যাজাইল টাজাইল বাদ দেন, যে কোনো টিম এনভায়রনমেন্টে এই কানেক্ট ওয়ার্ক, এই টিম দিয়ে কোনো বেশি দূর আগানো যাবে না কিন্তু। আমি বোধহয় এবার যে এখানে দেখেন যে ফ্লোটা যেটা আমরা ড্র করেছিলাম, আমি কিন্তু আমরা একটা ডিফারেন্ট ভাবে ড্র করেছিলাম, তাই না? 4 কোণা বক্স দিয়ে। আর এই যে ফিগারটা দেখতেছেন এটা আসলে স্ক্রাম আইএনসির ওয়েবসাইট থেকে দেওয়া। সেম দেখবেন এই যে স্পিড হচ্ছে, ডেইলি স্ট্যান্ড আপ হচ্ছে 24 আওয়ার্স পর পর, কে কোন মিটিং এ আছে, এগুলো এখানে আছে। তবে 2-1টা জায়গায় একটু ইয়ে আছে, দেখবেন যে মানে কনফ্লিক্ট আছে। যেমন কোন জায়গায় সে বলেছে যে ডেইলি স্ট্যান্ড আপে প্রোডাক্ট ওনার থাকবে না, যেমন এই যে এসএম মানে স্ক্রাম মাস্টার, হ্যাঁ এই যে এখানে বলছে স্ক্রাম মাস্টার থাকবে এবং টিম থাকবে, ডেইলি স্ট্যান্ড প্রোডাক্ট ওনার থাকবে না। কিন্তু আসলে বেশিরভাগ বইয়ে বলা আছে প্রোডাক্ট ওনার থাকবে, সেগুলো আমার ইয়াতে ডেসক্রিপশনে লেখা আছে। কিন্তু ফ্লোটা দেখেন, ফ্লোটা যেটা আমরা আলোচনা করছি এটা ফ্লোটা একটু ডিফারেন্ট ভাবে আছে আর কি ফ্লোটা। সো এটা আপনারা অবশ্যই দেখবেন, আমরা যেটা এঁকেছি একই জিনিস কিন্তু ডিফারেন্ট ভাবে আছে আর কি। অলরাইট, সো আমরা তাহলে জাস্ট এই টেবিলটা করে আমরা আজকে ক্লাস শেষ করছি, এই টেবিলটা এক্সারসাইজ করে। সবাই দেখেন তো, এই যে অ্যাজাইলে আমরা যদি এস্টিমেট করি, এখানে 3টা রোল বলা আছে, তাই না? টিম, প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টার। কার কি কাজ? 3টা রোলের কাজ, এইটা ব্যাপারে ক্লিয়ার হওয়া, কোনো যাতে কনফিউশন না থাকে, এটা ইনশিওর করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে এই রোলটা ঠিক মতো বোঝার জন্য, মানে কোন রোল তার অ্যাকাউন্টেবিলিটি কি এবং রেসপন্সিবিলিটি এটা ক্লিয়ারলি বোঝা। তাহলে এস্টিমেট কে করবে? টিম, প্রোডাক্ট ওনার। ডেভেলপমেন্ট টিম। দেখেন এস্টিমেট কিন্তু টিম করবে, ঠিক আছে? হাউ এস্টিমেট করবে কিন্তু টিম, যে এটা কত সাইজ লাগবে, হ্যাঁ এগুলো সব কিন্তু বলবে টিম। প্রোডাক্ট ওনার কেন লাগবে এখানে? প্রোডাক্ট ওনারকে কোশ্চেন করবে টিম, এটা আসলে কত বড় বা কত কমপ্লেক্সিটি বোঝার জন্য, এটা আসলে ডিসাইড করবে কে? টিম।
ব্যাকলগ ক্রাইটেরিয়াস কে করবে? পিও, প্রোডাক্ট ওনার। অ্যাজাইল কোচিং কে করাবে? স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার, কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার, সবাই ফেল। তো ডেভেলপমেন্ট টিম হওয়ার কথা না, সেলফ ম্যানেজমেন্ট টিম হলে? বুঝতে পেরেছি? এই যে আমরা ট্রেডিশনাল ম্যানেজমেন্টের মাথা থেকে বলতেছি যে কে করবে? স্ক্রাম মাস্টার। আসলে কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক করবে টিম নিজে, যেহেতু সেলফ অর্গানাইজ, সেলফ ম্যানেজ। ঠিক আছে, এটা কিন্তু বিশাল একটা মাইন্ডসেট চেঞ্জ। কিন্তু সবাই কিন্তু অ্যান্সার দিলাম যে করবে স্ক্রাম মাস্টার। আসলে কে করবে? টিম। খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখি আমরা। এই কনসেপ্টের উপর অনেক প্রশ্ন পরীক্ষা আসবে। 5-6টা প্রশ্ন পাবেন অনলি অন দিস কনসেপ্ট। ডেফিনিশন অফ ডান, টিম, পিও, এটা সবাই মিলে করবে, সবাই মিলে। ইভেন যদি কাস্টমারও থাকতো, কাস্টমার এখানে থাকতো, নাই এখানে কাস্টমার, যদি কাস্টমারও এখানে থাকতো তাহলে সেও কিন্তু এটাতে থাকতো। ডেফিনিশন অফ ডান, ঠিক আছে। তারপর প্রসেস অ্যাডহারেন্স, এটা কি? এটা তো স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার হবে। নজরুল ইসলাম। কে থাকবে? স্ক্রাম মাস্টার। প্রসেসের ওনার হচ্ছে স্ক্রাম মাস্টার। ঠিক আছে, প্রসেস গুলো ঠিক মতো হচ্ছে কিনা এটা এনশিওর করবে সে। টেকনিক্যাল ডিসিশনস কে নিবে? প্রোডাক্ট ওনার, টিম, টেকনিক্যাল টিম, ঠিক আছে, টিম নেবে কিন্তু। হ্যাঁ, টেকনিক্যাল বিষয়ে টিমের ডিসিশন। টিমটা তো টেকনিক্যাল টিম, তো টিম টিম, ওটা করার তো আসলে টেকনিক্যাল গাই না। আপনি টেকনিক্যাল গাই হলেও ইভেন আরো মজার ইয়ে আছে, দেখবেন যে স্ক্রাম মাস্টার প্রোডাক্ট না দুইজন যদি টেকনিক্যাল গাইও হয়, সিনিয়র গাই, তারপর কিন্তু সে ডিসিশন নিবে না, টিমকেই দিতে হবে। যারা কাজ করবে তারাই যাতে নিজেরা চিন্তা করে বের করে। পরে আপনি হয়তো সাজেশন দিতে পারেন। মেইনলি আপনি ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন। ফ্যাসিলিটেটরের একটা বৈশিষ্ট্য আমরা মনে রাখি, যিনি ফ্যাসিলিটেট করেন উনি কিন্তু কি প্রবলেমের সলিউশন দিয়ে দিবেন? উনি কিন্তু আসলে প্রভোগ করবেন যাতে সবাই নিজেরা কাম আপ করে সলিউশন নিয়ে। তাই আমরা বলতে পারি উনি বার্ড আই ভিউ না ভাইয়া? বার্ড আই ভিউ বা ইগল আই ভিউ, উপর থেকে দেখা, এরকম কিছু নাকি? হ্যাঁ, মানে উনি আসলে প্রভোগ করবে বা ইয়া করার চেষ্টা করবে যাতে সলিউশনটা টিম থেকে আসে। কোনো বড় মেজর কিছু ফল্ট হলে আপনি হয়তো কিছু সাইড করবেন, যেটা আপনি সিনিয়র বা জানেন। তো মনে রাখতে হবে টিমেই যাতে নিয়ে আসে জিনিসগুলো, যে কিভাবে এটা আমরা সলভ করতে পারি। এটা কিন্তু ফ্যাসিলিটেটরের এটা কিন্তু না যে ম্যানেজার আমি বলে দিলাম যে এইটা করো। হ্যাঁ, এটা না, কিন্তু টিমেই ডিসাইড করবে যে কোনটা আমি করবো। এভাবে করে করে টিম হয়তো শিখবে, ইমপ্রুভমেন্ট হবে। আমরা চাচ্ছি টিমটাকে হাই পারফরম্যান্স টিম করতে। নিজে যদি বলে দেন তাহলে আসলে গ্রোথ হয় না। স্প্রিন্ট প্ল্যানিং কে করবে? স্প্রিন্ট প্ল্যানিং করবে হচ্ছে প্রোডাক্ট ওনার অথবা স্ক্রাম মাস্টার। করবে, হ্যাঁ, তিনজনই করবে। স্প্রিন্ট প্ল্যানিং এ স্ক্রাম মাস্টার হচ্ছে দেখবে যে ঠিকমতো হচ্ছে কিনা, প্রোডাক্ট ওনার সমস্ত কোয়েরির আনসার দিবে, হোয়াই হোয়াট ঠিক করবে, আর টিম হচ্ছে হাউ নিয়ে কাজ করবে। সো স্প্রিন্ট প্ল্যানিং উইল বি ডান বাই এভরিওয়ান। ঠিক আছে, তো আপনারা পড়েন। আমি আজকে শেষ করা উচিত ছিল আমার, কিন্তু স্লাইড এত দিয়েছে গেলে আমরা দেখছি। তো আমরা নেক্সট ক্লাসে দ্রুত শেষ করবো, কারণ আসলে মেইন কনসেপ্ট গুলো আলোচনা হয়ে গেছে আজ। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে ফ্রাইডেতে। একটু করলাম, আপনারা কাইন্ডলি অবশ্যই একটু আমার প্রেজেন্ট স্লাইড থেকে পড়বেন, তার বেশি করলে ভালো, যদি ক্লাস স্লাইড গুলো পড়ে ফেলতে পারেন। আর আপনারা অবশ্যই অ্যাজেল প্র্যাকটিস গাইডে 4 এবং 5 শেষ করবেন। ঠিক আছে, 4 এবং 5 শেষ করবেন। আমি আজকে কি ভাই অ্যাজাইল কি শেষ হয়ে গেছে নাকি? আজকে অ্যাজাইল কি শেষ নাকি আরো একদিন হবে? হয়ে গেছে, বাকি কিছু স্লাইড আছে এগুলো এডিশনাল, তারপর আমি কভার করবো, মানে এগুলো আমাদের কাজে লাগবে, কভার করবো করতে পারি। সব কভার করবো না, কারণ সব কভার করতে আরেকটা ক্লাস লাগবে। আমি নেক্সট আধা ঘন্টা, নেক্সট ক্লাসে আধা ঘন্টা আমরা বাকি যতটুকু আগানো যায় ওটুকু করে আমরা অন্যদিকে চলে যাবো। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আমি 5 মিনিট আছি আপনাদের সাথে। ভাই আমরা পড়ার প্রিপারেশনটা আসলে কিভাবে নিব? মানে আমরা আসলে কি আগে অ্যাজাইল পড়বো না পিএম বক পড়বো, না আসলে কিভাবে? না, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়বেন। আমি তো বলতেছি যে আমি যা পড়াচ্ছি এখন সেটাই পড়ে আসবেন।
আমার সাথে আমি যেভাবে যাচ্ছি বক কি ওগুলোর দরকার নেই, এখন আমি যেভাবে যাচ্ছি যতটুকু পড়াচ্ছি এবং বলে দিচ্ছি যে কোথা থেকে পড়বেন ওটুকুই কাভার করেন। আমি চাই একবার আমি যেভাবে পড়াচ্ছি সেই সিকোয়েন্স আমার সাথে যাবে, তারপরে অন্য কিছু। আমি ক্লাসের লাস্টের দিন আবার বলে দেবো যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, তার একটা প্রেজেন্টেশন আলাদা স্লাইডও আছে। এখন চাচ্ছি আপনি আমার সাথে যাবেন।